হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো যেহেতু সামনেই তোমাদের প্রি টেস্ট, আর অলরেডি কিন্তু আমরা সিকিউর ওপর 2টা ক্লাস করে ফেলছি, যেখানে আমরা তোমাদের 14টা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সিকিউ সলভ ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এমসিকিউ ক্লাস, এবং আজকের এই এমসিকিউ ক্লাসে কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 40 থেকে 50টার মতো করে এমসিকিউ থাকবে। তো বুঝতেই পারতেছো, আমরা চেষ্টা করব 7টা চ্যাপ্টার সলভ করতে। তো দেখা যাক কতদূর আমরা শেষ করতে পারি। তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এমসিকিউ যখন তোমরা পড়বে, আমি একটু বলে রাখি যে বায়োলজি বই পুরাটাই কিন্তু বলা যেতে পারে এমসিকিউ দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা বই। তাই তুমি যখন এমসিকিউর প্রিপারেশন নিবে, চেষ্টা করবে শুরুতে একদম পুরো চ্যাপ্টারটা একবার রিডিং পড়া, এবং তারপর ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো একটু ফাইন্ড আউট করা, মার্ক করে রাখা এবং বেশি করে সলভ করা। এমসিকিউতে তখনই আমরা বেশি ভালো করতে পারবো বা ভালো নম্বর পেতে পারবো যখন আমরা বেশি বেশি করে সলভ করব। সলভ করাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা একটু ফাস্ট জয়েন করব। অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, আদাব। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ক্লাসটা একটু দ্রুত আজকে শুরু করে ফেলবো, ঠিক আছে? তো আশা করি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব কিছু একদম পারফেক্ট, একদম ক্লিয়ার। তো আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, ভিডিও লোডিং ইস্যু আসলে হওয়ার কথা না। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে ফেলি। আজকে আমরা 1 থেকে 7 এই চ্যাপ্টারগুলোর পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করবো। তো আমরা সবাই রেডি আছি? সবাই একটু লিখে ফেলি আপুকে যে ইয়েস আপু, আমরা একদম রেডি আজকের এমসিকিউ ক্লাসের জন্য। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। আজকের পুরো ক্লাসটা জুড়ে সাথে আছি তোমাদের প্রাপ্তি আপু। আর প্রথমে আমরা শুরু করব আমাদের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর কতগুলো স্পেসিফিক পার্ট আছে যেখান থেকে এমসিকিউ আসে। তো সেগুলো আমরা একটু খুঁজে খুঁজে দেখব এখন। চলো আমরা শুরু করি আমাদের প্রথম এমসিকিউটা দিয়ে। কি বলা আছে? নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? দেখো, আমাদের এই চ্যাপ্টারের শুরুটাই হয় ভৌত এবং ফলিত দিয়ে। এই চ্যাপ্টারটা যখন তুমি পড়বে, এই 2টা অংশ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা, কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, এবং এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তাই তোমরা আমাকে বলো তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? সেটা কি জীবপ্রযুক্তি, টেক্সোনমি, জীবপ্রযুক্তি, জিন প্রযুক্তি, জীবপ্রযুক্তি, টেক্সোনমি, নাকি কোনটা হবে বলো তো? দেখে এটার উত্তর কে সবার আগে দিতে পারে? ওকে, দেখি এই প্রশ্নটার উত্তর সবার আগে আমাকে কে দিতে পারে? ওকে, কাজী তাইয়েবা, ঐশী দাস, সবাই বলতেছে বি। ইয়েস, এক্স্যাক্টলি। টেক্সোনমি হচ্ছে এমন একটা শাখা যেখানে আমরা পুরো জীব জগৎকে একদম শ্রেণীবদ্ধ আকারে নিয়ে আসি, ঠিক আছে? তাই এটার কারেক্ট অ্যান্সার কি দাঁড়াচ্ছে? টেক্সোনমি। আর ভৌত জীববিজ্ঞানের ফর্মুলাটা তো আমাদের মনে আছে। ভৌত জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে আমরা কখনো চিন্তা করি না যেটাকে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। একটা মূলত একটা তথ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা শাখা। এখানে আমরা কোনো কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেগুলা নিয়ে কোনো প্রকার আলোচনা আমরা করি না। নেক্সট এমসিকিউতে যাই। টিস্যুতন্ত্রের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? এটা তো একদম টু দ্য পয়েন্টে উত্তর দেওয়া আছে। কারেক্ট অ্যান্সার কি হবে এটার? হিস্টোলজি, তাই না? তারপরে আসি কোনটি মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, এবং আমাদের এই চ্যাপ্টারে যে 5টা রাজ্য দেওয়া আছে সেই 5টা রাজ্যের উদাহরণগুলা খুবই খুবই ভালো করে তোমার পড়তে হবে, ঠিক আছে? ওকে, আসি। প্রথমে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, ভুট্টা। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আমাদের ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যে।
নস্টক নামক নীলাভ সবুজ শৈবাল কোনটিতে কোনটি পাওয়া যায়? আমি যদি একটা নস্টক বা নীলাভ সবুজ শৈবাল নিই সেখানে আমি কি পাবো? এই প্রশ্নটা একটু অ্যানালিটিক্যাল। তোমার আগে বুঝতে হবে যে এই নস্টকটা আসলে কোন রাজ্যের মধ্যে পড়ছে। সে পড়ছে মোনেরা রাজ্য। আর মোনেরা রাজ্যের ওদের বৈশিষ্ট্য কি? তারা হয় আদিকোষ। আদিকোষ মানে কি? তাদের নিউক্লিয়াসটা সম্পূর্ণভাবে সুগঠিত নয়। যার নিউক্লিয়াসটা সম্পূর্ণভাবে সুগঠিত নয় তার ভেতরে আমি প্লাস্টিড বলি, মাইটোকন্ড্রিয়া বলি, এন্ডোপ্লাজমিক জালিকা বলি, এগুলো থাকে এক প্রকার বিলাসিতা। তাহলে তাদের মধ্যে কোন অংশটা আসলে বেশি করে থাকতে পারে বলো তো? প্রাণ, কোষ, বেঁচে থাকার প্রাণ, কোষের প্রাণ প্রোটিন। সেই প্রোটিনকে তৈরি করে রাইবোসোম। বুঝতে পারলাম? চলে যাই নেক্সট টাইম। কনজুগেশন কি? সেটা কি যৌনজনন প্রক্রিয়া, অযৌনজনন প্রক্রিয়া, কোষ বিভাজন প্রক্রিয়া, খাদ্য গ্রহণ প্রক্রিয়া? একদম টু দ্য পয়েন্টে উত্তর দেওয়া, সেটা হচ্ছে যৌনজনন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের জীবদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে? এমন একটা রাজ্য আছে যাদের কোষ বিভাজনটা হয়ে থাকে অযৌন প্রজননের মধ্যে। আমরা তো প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো যৌন প্রজনন প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। তোমরা আমাকে বলো তো এই প্রশ্নটার উত্তর আমার কি হবে? সেটা কি মোনেরা, প্রোটিস্টা, ফানজাই নাকি প্লান্টি? দেখি। এসব ক্লাসেও তোমাদের টিচার তো লাগবে, আমি একাই তো আছি। ওকে, দেখি তোমাদের সাথে উত্তর মিলে কিনা। সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা এমন একটা রাজ্য, তারা মূলত অযৌন প্রজননটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করে থাকে। নেক্সট চলে যাই, কোন রাজ্যের জীবদের মাইসেলিয়াম দেখা যায়? মাইসেলিয়াম হচ্ছে হাইফি নামক সুতার মাধ্যমে তৈরি হওয়া একটা জীব। ঠিক আছে, সেটা আমরা কাদের মধ্যে দেখি? সেটা কি আমরা প্রোটিস্টাতে দেখি, ফানজাইতে দেখি, প্লান্টিতে দেখি নাকি অ্যানিমেলিয়াতে দেখি? অবশ্যই আমরা ফানজাইয়ের মধ্যে দেখি, কারণ ফানজাইটা আসলে কি বলতো? ফানজাইটা হচ্ছে আমাদের এক প্রকার মাশরুমের মতো, তাই না? একটা মাশরুমের মতো, যেটার মধ্যে হাইফি নামক সুতার মতো অংশ থাকে এবং সেটা একত্রিত হয়ে আমরা এটা কি বলি কি বলতো? মাইসেলিয়াম বলে থাকি। এরকম একটা অংশ থাকে, এরকম এরকম সুতার মতো অংশ থাকে, যেগুলোকে আমরা বলি মাইসেলিয়াম, যেটা আমরা কোথায় দেখতে পাই? ফানজাইতে দেখতে পাই। এর পরবর্তীটা, মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? তোমার প্রথমে বুঝতে হবে হেটারোট্রফিক শব্দটা আসলে কি। হেটারোট্রফিক মানে হচ্ছে পরজীবী। তার অর্থ কি? যে নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে না। আমরা কাদেরকে বলবো? যারা মূলত আমাদের নিজেদের মতো করে খাবার তৈরি করতে পারে বলতো? সেটা কারা? নিজেদের মতো করে খাবার তৈরি করতে পারে শুধুমাত্র উদ্ভিদ। উদ্ভিদের বৈশিষ্ট্যটা কি? উদ্ভিদের ভেতরে একটা বিশেষ অংশ থাকে যেটাকে আমরা বলি তোমার প্লাস্টিড। সেই প্লাস্টিডটা মূলত এরকম আর মানুষের শরীরে থাকে না দেখে আমরা বলি হেটারোট্রফিক। এটার কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের ডি। পোল দিব, দাঁড়াও। এরপরে দেখি, কোন রাজ্যের জীবদের ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়? সেটা কি প্লান্টি, ফানজাই, প্রোটিস্টা নাকি অ্যানিমেলিয়া? খুব সুন্দর করে শেষ নাম্বার যে রাজ্যটা আছে অ্যানিমেলিয়া, সেখানে যদি যাও সেখানে তুমি দেখতে পাবা খুব সুন্দর করে এই জিনিসটা লেখা আছে যে আমাদের ভ্রূণীয় বিকাশকালীন অনেকগুলো স্তর থাকে। ঠিক আছে, পরের এমসিকিউ, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি? আমাদের শ্রেণীবিন্যাসের যদি আমরা ধারা দেখি, একদম সর্বোচ্চ পজিশনে কে থাকে বলতো? সবচেয়ে টপে থাকে আমাদের রাজ্য। নেক্সট, শ্রেণীবিন্যাসের যত উপরের ধাপে যাওয়া যায় অন্তর্ভুক্ত, উপরের দিকে, নিচের দিকে কিন্তু না, উপরের দিকে যদি তুমি যাও, তুমি আমাকে বলো তো জীবের সংখ্যা তত কমতে থাকে, বাড়তে থাকে, সমান থাকে, বাড়তে পারে, কমতে পারে, কোনটা হবে? দেখে এই পোলটার উত্তর দাও তো আমাকে। ওকে, লেটস গো। এবার দেখি, এখন উত্তরটা দাও তো। ভেরি গুড। অবশ্যই আমি যত উপরের স্তরে যাব আমার বাড়তে থাকবে, যত আমি নিচের স্তরে যাব আমার কমতে থাকবে। আচ্ছা, এরপরে চলে আসি নিচের কোন পর্বে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে? এরকম একটা
ছোট্ট হাড়ের মতো থাকে, যেটা পিঠের মাঝ বরাবর থাকে এবং পরবর্তীতে যে সেটা মূলত একটা মেরুদণ্ডের আকৃতি হিসেবে লাভ করে। সেটা আমরা কি কর্ডাটাতে দেখি, নিডারিয়াতে দেখি, অ্যানেলিডাতে দেখি, নাকি নেমাটোডাতে দেখি? কারেক্ট অ্যান্সার কি হবে বলো দেখি? এটা নটোকর্ড আমরা কোথায় দেখি? অবশ্যই কর্ডাটায়। পরবর্তীতে মানুষকে প্রাইমেট বর্গের বৈশিষ্ট্য হলো কি? আঁকড়ে ধরার উপযোগী হাত, স্বাভাবিকভাবে দুই পায়ে হাঁটতে পারে, বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, চওড়া এবং খাড়া কপাল। আমাদের এই চ্যাপ্টারটার একদম তুমি যদি একটু শেষের দিকে যাও, সেখানে আমাদের পুরো শ্রেণী বিন্যাসটা দেয়া আছে। আমরা কোন পর্বের, কোন রাজ্যের, কোন বর্গের, কোন গণ, কোন প্রজাতি, সেখানে বলা আছে আমরা প্রাইমেট বর্গের। কেন বলো তো? আমরা কোনো কিছুকে এভাবে করে আঁকড়ে ধরতে পারি, তাই কারেক্ট অ্যান্সার হবে আঁকড়ে ধরার উপযোগী হাত। নেক্সট, নিচের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? এটাতে একদম সুন্দর করে বইতে ঠোঁটস্থ মুখস্থ করে সুন্দর করে লেখা, সেটা হচ্ছে স্পিসিয়াস প্ল্যান্টারাম। নেক্সট, সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাঙটির বৈজ্ঞানিক নাম হলো, সেটা হচ্ছে জাকেরানা ঢাকা। ভেরি সিম্পল। সর্বপ্রথম গণ এবং প্রজাতির সংখ্যা দেন কোন বিজ্ঞানী? যে দ্বিপদ নামকরণ আবিষ্কার করেছেন সেই মূলত গণ প্রজাতির সব কিছুর বিবরণ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি আমাদের লিনিয়াস। পরবর্তীতে আরশোলার বৈজ্ঞানিক নাম কি? দেখো এটা কতবার বোর্ডে এসছে, সিলেট বোর্ড 22 বলো, 17 বলো, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 15 সাল, অনেকগুলো বোর্ডে আসা প্রশ্ন এই বৈজ্ঞানিক নামটা, আরশোলার বৈজ্ঞানিক নাম। আমরা জানি না আরশোলার বৈজ্ঞানিক নাম কি? সেটা কি পেরিপ্ল্যানেটা আমেরিকানা। নেক্সট, পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশটি কি? পেঁয়াজের পুরা বৈজ্ঞানিক নামটা হচ্ছে অ্যালিয়াম সিপা। অ্যালিয়ামটা হচ্ছে গণ আর সেপাটা হচ্ছে প্রজাতি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, কোনটি জীব এবং জড়ের মধ্যবর্তী অবস্থা? দেখি এই প্রশ্নটা কারা কারা আমরা ধরতে পারি। এমন একটা জীব আছে যে মূলত জীবও না আবার জড়ও না, সেটার একদম মাঝামাঝি স্থানে অবস্থান করে। দেখি আমি এই প্রশ্নটা উত্তর কারা কারা দিতে পারি আমরা। এমন একটা জীব যেটা জীবও না জড়ও না, তাদের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করে। ভেরি গুড, এটার কারেক্ট অ্যান্সার হবে আমাদের ভাইরাস। নেক্সট আমরা চলে যাই, প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন দেশের অধিবাসী? এটা একদম তার নিজের জীবনী থেকে পড়া উত্তর, এখানে বোঝানোর কিছু নাই। তিনি সুইডিশ বিজ্ঞানী ছিলেন, তার মানে সে জন্মগ্রহণ করেছিলেন সুইডেনে। নেক্সট, মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত আসলে কেন? আঁকড়ে ধরার মতো হাত আছে, শ্রবণ অপেক্ষা শোনা অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত, নাকি ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত? প্রথম কথা, কুকুরদের ক্ষেত্রে কি হয় বলো তো? তাদের ঘ্রাণশক্তি বেশি স্ট্রং। আমাদের ক্ষেত্রে কিন্তু ঘ্রাণশক্তি এত বেশি স্ট্রং না। এটার কারেক্ট অ্যান্সার হবে আমাদের 1 এবং 3। আঁকড়ে ধরার মতো হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা আমাদের দৃষ্টিশক্তি বেশি শার্প। ঠিক আছে, চলে যাই। জীববিজ্ঞানের জনককে আর কেউই না, সে হচ্ছে অ্যারিস্টটল। নেক্সট, বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে আগত? একদম শুরুতেই বলা বায়োস, লোগোস, যা কিছুই বলি না কেন, এই সব কিছু এসেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। নেক্সট, জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখা আমরা আলোচনা করি? জীব এবং পরিবেশ, এটাও কিন্তু ফলিত ভৌতর অংশ। এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্নই আসে তোমার ফলিত এবং ভৌতর অংশ থেকে। ঠিক আছে, এই তোমরা অনেকে দেখি 2 নাম্বার বলতেছো, বইয়ের কোথায় লেখা আছে যে বলো তো শ্রবণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বাস্তুবিদ্যা। এরপর, কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? সেটা কি শরীরবিদ্যা, পরজীবী বিদ্যা, ভ্রূণবিদ্যা, নাকি বাস্তুবিদ্যা? ফলিত, তার মানে অবশ্যই এটা পরজীবী বিদ্যা। নেক্সট, মনেরা রাজ্যের জীবেরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। 2, ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। 3, এককোষী ফিলামেন্টাস
আসো মিলাই আমরা বহু নির্বাচনী কিভাবে সলভ করব। প্রথম কথা, এককোষী তো একদম কারেক্ট, তার সাথে ফিলামেন্টাসও সে থাকে। তার পরবর্তীতে আসি, সে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, ভেরি গুড। আমরা মনেরা রাজ্যের মধ্যে একটা উদাহরণ পড়েছিলাম কি বলতো, শৈবাল নামক, তাই না? নীলাভ সবুজ শৈবাল। এখন নীলাভ সবুজ শৈবাল যদি আমরা দেখি, নীলাভ সবুজ শৈবালে কি আছে? সবুজ। তাহলে সবুজটা আসলে কেন আসে বলতো? সবুজ মানে কি? নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তার মানে আমাদের এই পুরা এমসিকিউটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন আমাদের সি, তিনটাই হচ্ছে কারেক্ট। নেক্সট, চিকিৎসা সম্পর্কিত শাখা কোনটা? চিকিৎসা 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 রিলেটেড। চিকিৎসা মানেই হচ্ছে মেডিকেল, তার মানে এটা একটা মেডিকেল সায়েন্স। নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? যেটা আমরা একটু আগে সলভ করছিলাম, প্রশ্নটা জাস্ট একটু ঘুরায় ছিল, সেটা ছিল কি? ফানজাই। আর ফানজাইয়ের মধ্যে একটা কমন উদাহরণকে বলো তো, সেটা হচ্ছে আমাদের মাশরুম। তাই কারেক্ট অ্যান্সার কি হবে? মাশরুম। কোন রাজ্যের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের হয়? সেটা কি ফানজাই, প্লান্টি, প্রোটিস্টা নাকি অ্যানিমেলিয়া? অ্যানাইসোগ্যামাস মানে কি, বা ওটা কি ছিল? স্ত্রী জননাঙ্গ। স্ত্রী জননাঙ্গের এই অংশটা আমরা কোথায় পড়েছিলাম আমরা প্লান্টিতে। বুঝলাম? নেক্সট, কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত? যেটা তোমরা প্রতিনিয়ত নিজেদেরকে মনে করো, তোমরা যেহেতু মানুষ তাই এটার কারেক্ট অ্যান্সার হবে মানুষ। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? দেখি এইটা কারা কারা আমরা বলতে পারি। ভেরি গুড, সোলানাম টিউবারোসাম। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করি? প্রাণের বিকাশ, প্রজন্ম, সেটা আমরা অবশ্যই বিবর্তন বিদ্যাতে আলোচনা করি। এই যে একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম আসছে, এটাকে আমরা কি বলি বলতো? বিবর্তন। নেক্সট, জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? যোগ্যতমের টিকে থাকা মানে কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটা ডারউইনের একটা মতবাদ, যেটা আমরা অবশ্যই এভলিউশন, বিবর্তন বিদ্যা, সব কিছুতে একজন বিজ্ঞানীর নাম আমাদের মাথায় চলে আসে, সে হচ্ছে আমাদের ডারউইন। এবং ডারউইনের খুব কমন একটা শব্দ হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারবে সেই কিন্তু শেষ অবধি টিকে থাকতে পারবে, তাই না? নেক্সট, হরমোন নিয়ে আলোচনা করা হয়, এটা তো মনে হয় এতদিনে 10 থেকে 20 বার, 14 বার, 15 বার করে ফেলছি আমরা, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ। প্রথম চ্যাপ্টার থেকে আমি যদি একটু ছোট্ট করে বলি, তোমার ফলিত ভৌতর পার্টটা খুব ভালো করে পড়বা, তোমার যেই রাজ্যের উদাহরণগুলা ভালো করে পড়বা। তো আমরা কথার আজকে না বাড়াই, কারণ আজকে আমাদের টার্গেট এই জিনিসগুলা সলভ করা। একটু চেষ্টা করবো আমরা দ্রুত ক্লাসে চলে আসতে। আর যারা একটু পরে জয়েন করছো তাদেরও প্যারা খাওয়ার মতো কিছু নাই, রেকর্ডেড ক্লাসটা তো অবশ্যই আছে। তো সেই রেকর্ডেড ক্লাসটা করেও কিন্তু তুমি দেখে নিতে পারো যে আমার প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো পরবর্তীতে আশা করি আর খুব একটা প্রবলেম হবে না। তো চলে আসি আমাদের প্রথম, প্রাণীকোষের কোন অঙ্গাণুটা যেটা মূলত প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে, অথবা কোথায় আমিষ সংশ্লেষিত হবে তার স্থান নির্ধারণ করে? এটা তোমার কুমিল্লা বোর্ডে যেমন এসেছে, কেউ যদি তোমরা মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে থাকো বা নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জের হয়ে থাকো, হাত তুলবে, ঠিক আছে? আচ্ছা, তো আসি আমাদের প্রোটিন সংশ্লেষণটা কোথায় হবে সেটাকে নির্দেশ করে। সেটা কি আমার গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল নাকি রাইবোজোম? এটার উত্তর আমাকে কে দিতে পারো সবার আগে দেখি? ওকে, ভেরি গুড, সেটা হচ্ছে রাইবোসোম। প্রোটিন মানে রাইবোসোম। নেক্সট, কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি, অথবা নিচের কোন অঙ্গাণুটি জীবাণু হাতে দেহকে রক্ষা করে? মানে তোমার প্রশ্নটা দুইভাবেই আসতে পারে এবং দুইভাবের উত্তরই হবে আমার লাইসোসোম। আমার শরীরের ভেতরে যদি বাহির থেকে কোনো কিছু প্রবেশ করে তাকে মেরে ভর্তা বানিয়ে দেওয়ার কাজটাই করে থাকে আমার লাইসোসোম।
তাই প্রশ্নটা কিন্তু দুইভাবেই আসতে পারে, তো এটা মাথায় রেখো। নেক্সট, কোনটিকে স্টোন সেল বলা হয় সেটা কি দেখো কতবার বোর্ডে চলে আসছে, রাজশাহী, যশোর, ঢাকাতে 2বার চলে আসছে, তার মানে এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। কি বলা আছে? স্টোন সেল, উড প্যারেনকাইমা, ভেসেল, ট্রাকিড, স্ক্লেরাইড। অবশ্যই কি হবে আমাদের কারেক্ট অ্যান্সার? স্ক্লেরাইড। নেক্সট, একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? এই যে মনে করো তোমার আঙুলের এখানে একটু ব্যথা পেলে, এখন এই উদ্দীপনাটা আমার আরেকটা নিউরনে যে বহন করে করে নিয়ে আমার মস্তিষ্ক অব্দি নিয়ে আসবে, সেটাকে আমরা কি বলি? একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের সংযোগকে আমরা কি বলি বলো তো? সিন্যাপস। তাই এটার কারেক্ট অ্যান্সার কি হবে? সিন্যাপস। নেক্সট, কোন তন্তুটি পেশিকে চালনা করে? এমন একটা তন্তু আছে যেটা আমাদের পেশির চালনা। এই যে আমার পেশি বলতে কি শুধু হাত পা? অবশ্যই না, আমার হৃৎপিণ্ড আছে, আমার পাকস্থলী আছে, এই অংশগুলাকেও সে নিয়ন্ত্রণ করে। তাহলে বলো তো, আমি এই যে কোনো একটা জায়গায় ব্যথা পেলে সেখান থেকে যে সরে যাচ্ছি আমার পাকে চালনা করার মাধ্যমে, সেটা আসলে কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে বলো তো? এই উত্তরটা কে দিতে পারো? অবশ্যই ডি, স্নায়ুতন্ত্র। আমাদের স্নায়ু বলো, নার্ভ বলো, সেটার মাধ্যমে আমরা মূলত আমাদের পেশির সকল প্রকার কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকি। ঠিক আছে। নেক্সট, মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে? খুব সিম্পল, সে আর কেউই না, সে হচ্ছে মিস্টার বেন্ডা। যেটাকে আমরা বলে থাকি মিস্টার কি? মিস্টার কি বলি? তাকে আমরা মিস্টার বিন বলি, তাই না? মিস্টার দিয়ে আসে মাইটোকন্ড্রিয়া, বিন দিয়ে আসে বেন্ডা। প্রাথমিক জাইলেম কত ধরনের? 2 ধরনের, তাই না? আচ্ছা, কোনটি সাইটোপ্লাজমের অংশ না? এই প্রশ্নটাতে তোমরা অনেক কনফিউজড হয়। সাইটোপ্লাজম মানেটা আসলে কি? সাইটোপ্লাজম মানে হচ্ছে এটা মনে করো আমার কোষ প্রাচীর, তার ভেতরে থাকে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমটার আবার 2টা অংশ, একটা হচ্ছে তরল যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, আর মাঝে থাকে একটা গোল যেটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। এই হচ্ছে কোষের একদম বেসিক নলেজ। প্রথমত কোষ প্রাচীর, তার ভেতরে যা কিছু থাকবে সব কিছুকে বলি আমরা প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার 2টা অংশ, একটা হচ্ছে তরল যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, এছাড়াও থাকে একটা গোলাকার নিউক্লিয়াস। তাহলে বলো তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে কোষঝিল্লি। আমি যখন বলছি সাইটোপ্লাজমের অংশ নয়, সাইটোপ্লাজমের মধ্যে আমার গোলজি বডি যেমন থাকে, মাইটোকন্ড্রিয়া তেমন থাকে, কোষ গহ্বরও থাকে, কিন্তু একটা জিনিস যেটা থাকে না সেটা হচ্ছে কোষঝিল্লি, যে মূলত সাইটোপ্লাজমকে তার চারিদিক থেকে এভাবে আগলে রাখে, কিন্তু সেটা কিন্তু সাইটোপ্লাজমের ভেতরের অংশ না। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে কে নিয়ে যায়? একটা আমরা শব্দ খুব সুন্দর করে পড়েছিলাম, জল এবং ফুড, তাই না? জলটা কোথায় থাকে? নিচে। আর জতে কে আসে বলো তো? আমার জাইলেম। তাহলে জাইলেম আসলে কি করতেছে? এই যে মাটিতে থাকা পানি সেটাকে তুলে আনছে। আর ফুডের কাজটা কি, বা ফ্লোয়েম টিস্যুর কাজটা কি? পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। তাই এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আমাদের ডি। বুঝছি? নেক্সট, পাতা বা প্লাস্টিডের কোন অংশ সূর্যরশ্মিকে আবদ্ধ করে রাসায়নিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে? এই পুরো কাজটাই সম্পাদন করে ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম কতগুলো চাকতি থাকে যেগুলোকে আমরা কি বলি? একটা চাকতিকে আমরা বলি থাইলকেট। আর এই থাইলকেট যখন অনেকগুলো হয়ে যায় তখন আমরা তাকে বলি গ্রানা। তাই এটার কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? কারেক্ট অ্যান্সার হবে গ্রানা। এরপরে সিভনলের ছিদ্রযুক্ত অংশকে কি বলা হয়? সেটাকে কি আমরা সিভ প্লেট বলি, ট্রাকিড বলি, ভেসেল বলি, না সঙ্গী কোষ বলি? অবশ্যই সেটাকে আমরা সিভ প্লেট বলে থাকি, তাই না? মনে আছে আমরা এই যে এরকম চিত্রটা এঁকেছিলাম যে সিভ প্লেটগুলো, এই যে ছিদ্রযুক্ত অংশ সিভনলের, এগুলোকে আমরা কি বলেছিলাম? সিভ প্লেট। নেক্সট, জাইলেম ফাইবারের আরেক নাম কি? এটা তো পারা উচিত, খুব কমন একটা নাম। জাইলেমের সাথে একটা কমন নাম আসে উড, তাই এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি উড ফাইবার।
কোন অঙ্গাণুটি কোষে উৎপাদিত পদার্থসমূহের পরিবহন পথ হিসেবে কাজ করে? ভেরি সিম্পল, একদম টু দ্য পয়েন্ট উত্তর, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এমসিকিউটা তোমাদের কাছে অনেকের কাছে অনেক অপরিচিত, তাই এই এমসিকিউটা একটু মনে রেখো যে যখন আমরা বলতেছি যে আমার কোষে উৎপাদিত পদার্থটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কাজটা কে কমপ্লিট করছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট আসি, আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত? আদি প্রকৃতির কোষ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের মধ্যে কি থাকে? ভেরি সিম্পল, রাইবোসোম। নেক্সট, সিস্টার্নি থাকে কোনটিতে? এটাও তো বলার কিছু নাই, গোলজি বডিতে। ছত্রাকের কোষ প্রাচীর কোনটি দ্বারা গঠিত? এটা তো প্রথম অধ্যায়ে আমরা পড়ে আসছি, কাইটিন। কোষ ঝিল্লির যে ভাঁজ, এরকম আঙ্গুলের মতো যে ভাঁজ থাকে সেটার একটা বিশেষ নাম আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মাইক্রোভিলাই। আচ্ছা, তোমরা অনেকে এই যে ক্লাস চলাকালীন এত এত প্রশ্ন করো উল্টা পাল্টা, কেন? মানে এমসিকিউ ক্লাস হচ্ছে, একটু ফোকাস করি আমরা, এটা তো তোমাদের ভালোর জন্যই আনা, এটা তো এমন না যে এটা মানে তোমাদেরকে জোর করে করানো হচ্ছে, তোমাদের ভালোর জন্যই ক্লাসটা কিন্তু নেওয়া হচ্ছে। সামনে প্রি টেস্ট পরীক্ষা, এখন যদি এগুলো আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো, জিনিসগুলো মাথায় থাকবে বেশিক্ষণ। আর শুধু প্র্যাকটিস না, তুমি যখন এই চ্যাপ্টারটা পড়বা পরীক্ষার আগে, তখন তোমার মনে পড়বে যে প্রাপ্তি আপু এই চ্যাপ্টার থেকে পড়ানোর সময় এই এমসিকিউটা বলেছিল, তার মানে এই লাইনটা ইম্পর্টেন্ট। আর প্রাপ্তি আপু যে এমসিকিউগুলো সলভ করিয়েছে সেগুলো কিন্তু বোর্ডে অনেকবার আসে এমসিকিউ। দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 15 সালে অলরেডি চলে আসে, তার মানে তোমাকে কিন্তু আমি এমন না যে 23, 24, 25 সালের প্রশ্ন সলভ করাই তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আমি বিগত 12 থেকে 13 বছরের প্রশ্ন সলভ করাই দিচ্ছি, ঠিক আছে? তো ক্লাসগুলো একটু গুরুত্বের সাথে করো, তোমারই লাভ হবে। আচ্ছা, ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? এটা তো আমরা জানি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই না? নেক্সট, কোনটি প্লাস্টিড নয়? আমরা ক্লোরোপ্লাস্টের নাম শুনেছি, ক্রোমোপ্লাস্টের নাম শুনেছি, লিউকোপ্লাস্টের নাম শুনেছি, শুনিনি কোন প্লাস্টিড? সেটা হচ্ছে এই টোনোফোনোপ্লাস্টিড। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের টোনোপ্লাস্ট। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে? আমাদের কোষের ভেতরে যদি আমরা যাই, সেখানে বসে থাকা মাঝের যে কেন্দ্র, যেটাকে আমরা বলে থাকি আমাদের কোষের বস, সে কে বলতো? সে হচ্ছে নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসকে আমরা বলতে পারি যে আমাদের কোষের সকল প্রকার কার্যাবলী, সেটা যে কোনো কাজ হোক, সব কিছুকেই কিন্তু সে কি করছে? কন্ট্রোল করছে। নিচের কোনটি রেচনতন্ত্রের অংশ? রেচনতন্ত্র কি? যেটার মাধ্যমে আমার শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়, সেটা হতে পারে ঘামের মাধ্যমে, বেশি বের হয় মূত্রের মাধ্যমে। আর মূত্র বললে বলো তো আমরা কার সাথে কানেক্টেড পাই? ইউরেথ্রা, তাই না? নেক্সট, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? একটা হচ্ছে নিউক্লিয়াস খুব সুন্দর আর একটা অসুন্দর। যেটা সুন্দর সেটার একটা সুন্দর নাম দিছি প্রকৃত, আর যেটা অসুন্দর তার একটা অসুন্দর নাম আদিকোষ। তার মানে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 2 প্রকার। নেক্সট, পুং এবং স্ত্রী জনন কোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়? এটা তো ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা একটা, সেটা কি? জাইগোট। পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষ প্রাচীর? দেখে এটার উত্তর কে দিতে পারো? কোষ প্রাচীর যখন আমি পড়াই তখন কয়েকটা লাইন আমি বারবার করে বলছি যে এই লাইনগুলা থেকে এমসিকিউ আসেই আসে বোর্ডে। এটার উত্তর কে দিতে পারো দেখি তো? পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষ প্রাচীর? সেটা কি মাশরুম, অ্যামিবা, বহুকোষী শৈবাল নাকি ব্যাকটেরিয়া? তোমরা জাস্ট কমেন্টে যদি মাশরুম হয় তাহলে এম লিখবা, যদি অ্যামিবা হয় এ লিখবা, যদি বহুকোষী শৈবাল হয় এস লিখবা, আর যদি ব্যাকটেরিয়া হয় বি লিখবা। দেখি কমেন্টে এটা লিখো। ওকে, এস বহুকোষী শৈবাল। এতজন, আল্লাহ, এই জিনিস এতজন পারো না, এ তো মহালজ্জার কথা।
তো ভয়াবহ অবস্থা বলা যায়। ওরে বাবা রে, বহুকোষী শৈবাল, পলিস্যাকারাইড, কি হবে দেখো তো। বহুকোষী শৈবাল আর তোমরা এখানে কি বললা, ব্যাকটেরিয়া। কোষ প্রাচীরের ওখানে সুন্দর করে কি তোমরা লেখাটা দেখো নাই যে ওখানে কি কি লেখা ছিল? কিভাবে তোমরা শৈবালের কথা বললা এখানে? কোষকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে কোনটি? বারবার পড়ে আসে, একটু আগে আমরা সলভ করছি, সেটা হচ্ছে আমাদের লাইসোসোম। বুঝলাম। এরপরে আসি সরল টিস্যু কত প্রকার। সরল টিস্যু অবশ্যই আমাদের 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। নেক্সট আসি কোনটির প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি হয়, এটা বারবার পড়ে আসা, সেটা হচ্ছে ভেসেল। কোনটি ছাঁকনির মতো কাজ করে দেখি? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু নাকি কিউবয়েডাল আবরণী টিস্যু? কি মনে হয় বলো তো? অ্যান্সার হবে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যুটা অনেকটা মাছের আঁশের মতো দেখতে হয়, চ্যাপ্টা হয়, এটা মূলত অনেকটা ছাঁকনির মতো কাজ করে এবং সেটা থাকেও ছাঁকনির মতো একটা অংশে, সেটা হচ্ছে কি বলতো আমাদের বৃক্ক। তরল যোজক টিস্যু কয় প্রকার? ভেরি সিম্পল, একটা হচ্ছে রক্ত আর একটা কি লসিকা। নেক্সট, কোনটি সংকোচন প্রসারণশীল টিস্যু? আমার হাতকে আমি এইভাবে সংকোচন করছি, প্রসারণ করছি, সেটা কি হবে? পেশি টিস্যু, যোজক টিস্যু, আবরণী টিস্যু, স্নায়ু টিস্যু। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আমার পেশি টিস্যু। ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? দ্রুত সংকুচিত প্রসারিত কোষগুলো মাকু আকৃতি, ইন্টারক্যালেটেড, প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে। দেখি এই পোলের উত্তর কারা কারা দিতে পারে দেখি। আজকে তো আমি তোমাদেরকে এরকম পোল দিব, তোমাদের অবস্থা অনেক বেশি খারাপ। এরকম সিম্পল সিম্পল জিনিস এরকম একটা ভুল তোমাদের থেকে আমি এক্সপেক্টই করি নাই। দেখি এবার এটার উত্তর কারা কারা দিতে পারে। ওকে, ভেরি গুড। দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে। রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? রেকটাম আসলে কি বলতো? রেকটাম হচ্ছে আমাদের পায়ু পথ, পায়ু ছিদ্র। এটা কোথায় থাকে? আমার খাবার খাওয়ার পর খাবারটা পরিপাক হয়ে বর্জ্যটা যে বের হয়ে যাচ্ছে, সেটা আসলে আমার পৌষ্টিক তন্ত্র, যেটার মাধ্যমে আমি খাবারটাকে গ্রহণ করলাম, খাবারটাকে গ্রহণ করার পর সেটা ভেঙে চুরে সেখান থেকে আমি উপাদানটা যে পেলাম, এই সব কিছু আমার সম্পাদিত হলো পৌষ্টিক তন্ত্রের কারণে। এরপর আসি কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা কি অগ্নাশয়, পিটুইটারি, যকৃৎ নাকি লালা গ্রন্থি? আমাকে বলছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কি? এটা একটা থলির মতো গ্রন্থি, যেটার চারপাশে কোনো নালী টালি নেই, যেখান থেকে কি হয় বলতো তোমার এক প্রকার তরল নিঃসৃত হয়, এবং সেটাকে পিটুইটারি। লসিকা তন্ত্রের অংশ কোনটি? দেখি এইটা কারা কারা পারি। লসিকা তন্ত্রের অংশ একটু বইয়ের বাইরে এই প্রশ্নটা, একটু বলো তো আমাকে এ বি সি ডি মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে লসিকা তন্ত্রের অংশ? আর এখন কিন্তু প্রচন্ড গরম পড়ছে, বেশি করে পানি খাবা, প্রচন্ড গরম। তো পানি যদি না খাও ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন হলে মাথা ঘুরাবে, পড়াশোনায় মনোযোগ বসবে না, ঘুম হবে না, আর ঘুম না হলে তো পড়াশোনা এমনিও ভালোভাবে হবে না। তাই বেশি বেশি করে পানি খাবা আর লেবুর শরবত খাবা। ওকে, এটার অ্যান্সার হবে টনসিল।
লসিকা তন্ত্রে কখনো কান, কি বলবো আমি তো স্তব্ধ হয়ে যাচ্ছি। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? পিটুইটারি, থাইরয়েড, যকৃৎ, সুপ্রারেনাল গ্রন্থি। এটার উত্তর বলো তো, এটার উত্তর বলো। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? ওকে, দেখি, এটাই গেস পারছো, যকৃৎ। প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? সেটা কি সেন্ট্রোজোম, কোষকঙ্কাল, নাকি রাইবোজোম, নাকি ক্লোরোপ্লাস্ট? এইবার দেখি এইটা কোনটিতে প্রোটিন থাকে বলো দেখি। এই উত্তরটা প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? সেটা কি সেন্ট্রোজোম, কোষকঙ্কাল, রাইবোজোম, নাকি ক্লোরোপ্লাস্ট? আমি দেখতে চাই এটার উত্তর কারা কারা দিতে পারি সবচেয়ে আগে। আমি কমেন্টটা দেখি। ক্লোরোপ্লাস্ট একজন বলতেছে, ওরে আল্লাহ। এই তোমরা কি দ্বিতীয় অধ্যায় পুরো ভুলে চলে গেছো নাকি সবাই? এটার অ্যান্সার হবে কোষকঙ্কাল। কোষকঙ্কালটা তোমার বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। বইটা ভালো করে পড়ো, বইতে খুব সুন্দর করে লেখা যে কোষকঙ্কালটা নানা রকমের প্রোটিন দিয়ে তৈরি। তোমাকে আমি বলতেছি না যে প্রোটিন কোথায় সংশ্লেষণ হয়, প্রোটিন কোথায় তৈরি হয়। যদি আমি তোমাকে বলতাম যে প্রোটিন কোথায় সংশ্লেষ হচ্ছে, তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমার উত্তর দাঁড়াতো রাইবোজোম। আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে কোন অঙ্গাণুটা প্রোটিন থাকে, তার মানে সেই অঙ্গাণুটাই প্রোটিন দিয়ে তৈরি। কোষকঙ্কালে যাও, কোষকঙ্কালে দেখো সুন্দর করে লেখা সেই লাইনটা, আমি তোমাদেরকে পড়ে শোনাই। দেখো কোষকঙ্কালের ভিতরে নানা রকমের প্রোটিন ছড়িয়ে থাকে, যেমন তোমার অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। কোষকঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়, ঠিক আছে? তাইলে প্রশ্নটা কি আর তুমি উত্তরটা আমাকে কি দিলা? আমাকে বললা রাইবোজোম। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে যা দাগাচ্ছ ভুল দাগাচ্ছ, চিন্তা করে বলো। তারপরে তোমরা আরেকটা কি বলছো, মহান ব্যক্তিরা, সেটা আমাকে কি শুনিয়েছো তোমরা? দাঁড়াও দেখাই কোনটা জানি, কোন প্রশ্নটাতে গণহারে ভুল করলা যে তোমরা। ও হ্যাঁ, এটা একটা গণহারে ভুল। হ্যাঁ, এটা লসিকা তন্ত্র। বাবা, লসিকার ভেতরে আমি যখন পড়ে গেছিলাম, একটু মনে করো, লসিকা তন্ত্রের ভিতরে কি থাকে? হোয়াইট ব্লাড সেল পড়েছি না? লসিকা তন্ত্রের ভিতর কি থাকে? WBC, যেটাকে আমি কি বলি, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কাজ কি? বাহির থেকে যখন কোনো কিছু প্রবেশ করবে তাকে মেরিয়ে পিটিয়ে একদম শেষ করে দিবে। এখানে যে চারটা অঙ্গাণু, তার মধ্যে প্রথম তিনটা কখনো রোগ প্রতিরোধে ওভাবে হেল্প করে না, করে হচ্ছে আমাদের এখানে টনসিলটা। তাই এর জন্য আমার কি হবে বলো তো? লসিকা তন্ত্রের কি হবে কারেক্ট অ্যান্সার? টনসিল। বইটা ভালো করে পড়তেছো না তোমরা, এটা কি বুঝতে পারতেছো? বই পড়াতে অনেক গ্যাপ তোমাদের। তোমরা শুধু কি করো, সাজেশন সাজেশন সাজেশন, কিন্তু তোমাদের মেইন যে জায়গায় গ্যাপ, সেই জায়গাটাই তোমরা আর ধরতে পারো না। খুব খারাপ হচ্ছে, আরো অনেক পড়তে হবে তোমাদের। আচ্ছা, এরপরে কি বলছে? সেন্ট্রিওলের কাজ কি? অ্যাস্ট্রার তন্তু তৈরি করা, জীবাণু ধ্বংস করা, প্রোটিন সংশ্লেষণ করা, শক্তি উৎপাদন করা। এটা খুব সহজ একটা প্রশ্ন, কারেক্ট অ্যান্সার হবে অ্যাস্ট্রার তন্তু তৈরি করা। লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি? এটাও সিম্পল একটা প্রশ্ন। আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যখন করে যেমন করে আমরা পড়েছি, সেটার কারেক্ট অ্যান্সার কি ছিল বলো তো? এক প্রকার টিস্যু ছিল, যেটা মূলত, আচ্ছা
তোমাদের কমেন্ট বাবারে বাবা। দেখো যেটা আমরা পড়েছিলাম যে আমাদের একটা টিস্যু ছিল, সরল টিস্যু, যেটা মূলত আমাদের নরম কাণ্ড পাতাগুলোকে শক্ত করে তুলছিল। সেই শক্ত করে কে তুলেছিল? মূলত আমাদের কোলেনকাইমা। নেক্সট আসি, কোন টিস্যু আমার মস্তিষ্ক বলো, ফুসফুস বলো, হৃৎপিণ্ড বলো, সব কিছুকে আঁকড়ে রাখে? আচ্ছা, আমার মনে হয় তোমাদেরকে সহজ প্রশ্নগুলোতে আমার একটা পোল দেওয়া উচিত, কারণ তোমাদের অবস্থাটা আমি বুঝতে পারতেছি। এটার উত্তর দাও তো, কোন এটার উত্তর দেখি, এটা বলো তো, এটার উত্তর দাও দেখি। সহজ প্রশ্ন বলে ছাড় দেওয়া যাবে না। এটার উত্তর বলো, কি হবে? মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ডকে রক্ষা করে, কোনটা? এখনো হায় আল্লাহ, আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। কি বলতেছো তোমরা এগুলা? তোমরা প্রশ্ন পড়তেছো না? মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড সব ইম্পর্টেন্ট অর্গানকে কে রক্ষা করে? এখানে কোন দিক থেকে? কবে আমি ফাইব্রাসের কথা পড়ালাম আমাকে একটু বলেন। এটার উত্তর হবে স্কেলেটাল, যেটা মূলত আমাদের এই ইম্পর্টেন্ট অর্গানকে রক্ষা করে। ঠিক আছে, আমাদের এই যে মরে যাওয়ার পর যেই হাড়টা আমরা দেখি, মূলত মেরুদণ্ড বা আমাদের যে কঙ্কালটা দেখি, সেই কঙ্কালটাই হচ্ছে এক প্রকার স্কেলিটাল দিয়ে গঠিত, যেটা মূলত আমাদের ইম্পর্টেন্ট অর্গানকে ধরে রাখে। নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয়? এখন বলবে আপু এই প্রশ্নটা তো ভুল, অপশনে তো হিমোগ্লোবিন দেয়া নেই। কিন্তু হিমোগ্লোবিনের হিমটা যে আয়রন, এটা অনেকের মাথায় থাকবে না। পরীক্ষার হলে বলবে ম্যাম এই প্রশ্নটা তো আসলে ভুল, এখানে অপশনে হিমোগ্লোবিন দেয়া নেই। জানি তোমাদের যে অবস্থা, আমি প্রচণ্ড ভয়ে আছি তোমাদেরকে নিয়ে। এটার অ্যান্সার হবে আয়রন। তারপরে কোন বিজ্ঞানী বৈষম্য ভেদ্য পর্দার ভিত্তিতে কোষের সংজ্ঞা দেন? এটা খুব সিম্পল, সেটা হচ্ছে লোয়ি এবং সিকেভিস। নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের কোষ থাকে? আদিকোষ। সুকেন্দ্রিক কোষের বৈশিষ্ট্য কি বলছি? বৈশিষ্ট্য কোনটি বলি নাই, কিন্তু বলছি বৈশিষ্ট্য নয় কোনটি। সুগঠিত নিউক্লিয়াস, এটা তো এর মধ্যে থাকে। সুগঠিত নিউক্লিয়ক বস্তু থাকে, রাইবোজোম উপস্থিত থাকে, ক্রোমোজোম, আরএনএ, প্রোটিন, হিস্টোন থাকে না। এটা ভুল, কারণ তাদের মধ্যে এই সবগুলো জিনিসই কি থাকে থাকে থাকে। এরপরে নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়? এবার দেখি, প্রোটোপ্লাজমের অংশ নয়, বলো কোনটা? ও আচ্ছা, কমেন্ট দেরিতে যাচ্ছে তাই সিরিয়াল আমি ভুল পড়ছি। এটাই যাতে হয়, আমিও দোয়া করি যাতে এটাই সত্যি হয়। নাহলে তোমরা যে কমেন্টে যে উত্তরগুলো দিচ্ছ সেটা শুনে আমার আসলে অনেকটা, আমার হার্টবিট এরকম লাফাচ্ছে আমার হার্ট। ওকে ঠিক আছে, ভেরি গুড, বাঁচে গেছি। এখন একটু হার্টবিটটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। অক্সিজেন ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়া অংশ নেয়? সেটা কি শ্বসন, ইমবাইবিশন, যৌনুক্রম নাকি সালোক সংশ্লেষণ? বলো। প্রথমে তোমার ধরতে হবে এই অক্সিজেন আসলে কোথায় ছিল। সেটা ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া, আর মাইটোকন্ড্রিয়াতে কি হয়? সেটাতে হয় শ্বসন প্রক্রিয়া। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণটি ভাঁজ হয়ে নিচের কোনটি তৈরি করে? ক্রিস্টি, ম্যাট্রিক্স, অক্সিজম, গ্রানা। ক্রিস্টি। নেক্সট, নিচের কোনটি খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট। বলেন, এটার উত্তর বলেন। বলেন এটার উত্তর। আচ্ছা, তোমাদের কি ওই ভিডিওটা কি তোমরা দেখোনি? আমি যে তোমাদেরকে দিয়ে দিছিলাম যে দ্বিতীয় চ্যাপ্টারটার কোন কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে পড়তে হবে, ওই ভিডিওটা একটু খুঁজে বের করে আরেকবার দেখে নেবেন। আপনাদের সবার দ্বিতীয় চ্যাপ্টার আপনারা সবাই গিলে একদম হজম করে বর্জ্য বাইরে ফেলে দিয়েছেন। তো একটু চেষ্টা করবেন যে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ার। আচ্ছা, এটা হবে লিউকোপ্লাস্ট। হ্যাঁ, অনেকেই ঠিক কথা বলছো, আমাদের টাইমটা কম, আমাদের এখন অনেকগুলো চ্যাপ্টার বাকি। তো আসি, নিউক্লিয়ার ঝিল্লি কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। একই সাথে আমরা যদি ক্রোমাটিন, দেখো আমার নিউক্লিয়ার ঝিল্লিতে ছিল প্রোটিন আর লিপিড, যখন আমি বলছি ক্রোমাটিন সেই ক্ষেত্রে আমার হবে ডিএনএ আর প্রোটিন।
এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। এখন আমরা খুব ভেরি ইজি ভেরি সিম্পল একটা চ্যাপ্টার পড়বো, সেখানে জাস্ট দুইটা থেকে তিনটা ইউনিক এমসিকিউ আছে। তো চলো আমরা এখন শুরু করি, ঠিক আছে? ওকে, ফার্স্টে আসি, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি? আমরা চারটা ইংরেজি বর্ণমালা দেখেছিলাম, তার মধ্যে আপু সবসময় বলি এমন একটা আকৃতি আছে যেটা মূলত মিডলে থাকে, মানে দুই সাইডে সেম মিডল থেকে, এবং সেই আকৃতিটা হচ্ছে ভি, এবং সেভাবে আমরা কি মনে রেখেছিলাম? মেটাসেন্ট্রিক। তাই মেটাসেন্ট্রিকের আকৃতি কেমন হয়? ভি আকৃতির হয়। নেক্সট, অ্যানাফেজ ধাপের এল আকৃতির ক্রোমোজোম কেমন হয়? বিটাকে একটু এমন করো, হয়ে যায় এল, ঠিক আছে? এবং এই এলটা আসলে কোন আকৃতির মধ্যে পড়ছে বলো তো? মেটার পর কে আসে? অর্ধেক মেটা, যেটাকে আমরা কিভাবে মনে রেখেছিলাম? সাবমেটাসেন্ট্রিক। তারপর প্রাণীকোষের সেন্ট্রিওল থেকে যে বস্তু বিচ্ছুরিত হয়, এরকম ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে অ্যাস্ট্রার তন্তু। এরকম বিভিন্ন ধরনের আলো এরকম বের হয়ে এরকম ছড়িয়ে পড়তে থাকে, সেটাকে আমরা বলি অ্যাস্ট্রার রে। নেক্সট, জাইগোটে ক্রোমোজোম কি অবস্থায় থাকে বলো তো? জাইগোটটা আসলে কিভাবে তৈরি হয়? n+n মিলেই তো আমাদের কি হয়? 2n। তাইলে আমার জাইগোটে ক্রোমোজোম কি অবস্থায় থাকে? সেটা হচ্ছে অপশন বি, 2n অবস্থায়। ভেরি গুড, এই চ্যাপ্টারটা তোমরা পারো আমি জানি। ক্রোমোজোমে পানি যোজন ঘটে কোন প্রক্রিয়া? একটা ছিল পানি বিয়োজন হয়, যেটা আমার প্রোফেজ ধাপে, আর আরেকটা প্রক্রিয়া ছিল যেখানে আমার পানি এসে যুক্ত হয়, সেটা হচ্ছে আমার টেলোফেজ পর্যায়ে। নেক্সট, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পূর্ণ হয়? কিন্তু বলিনি আপু। আপুর প্রশ্নটা কি দেখো, আপুর প্রশ্ন না, আসলে এটা বোর্ডের প্রশ্ন। সেটা কি? সেটা হচ্ছে শুরু হয়। শোনো, এই চ্যাপ্টারটা যখন পড়বে দেখবা অনেকগুলো অবস্থায় কোন একটা কিছু শুরু হচ্ছে, আরেকটা অবস্থায় সেই জিনিসটা সম্পাদিত হচ্ছে। যেমন আমরা প্রোমেটাফেজে দেখি যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, কিন্তু সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোথায়? মেটাফেজে। ঠিক একইভাবে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় মেটাফেজে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে হয় আমাদের অ্যানাফেজে। বুঝেছি? মাইটোসিস কোষ বিভাজনে হয় উদ্ভিদের মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা, ভ্রূণমুকুল, ভ্রূণমুকুলে। অবশ্যই এই তিনটাই কারেক্ট। বইতে খুব সুন্দর করে মাইটোসিসের গুরুত্বে যাও, সুন্দর করে লিখে দেওয়া আছে জিনিসটা। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনে কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? সেটা হচ্ছে আমাদের কখনোই দেহের বৃদ্ধি হয়, ঠিক, ক্ষতপূরণ হয়, ভেরি গুড, গুণগত স্থিতিশীলতা বজায় থাকে, অ্যাবসলুটলি, কিন্তু মেইন প্রবলেমটা এখানে। আমাদের নিউক্লিয়াস বলি, ক্রোমোজোম বলি, সব কিছুই আমাদের মাইটোসিসে একবার করে হয়। তাই এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, মিওসিস কোথায় ঘটে? ভেরি সিম্পল, সেটা হচ্ছে পরাগধানীতে। তারপরেরটা, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন বলি নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? সেটা হচ্ছে আমাদের মেটাফেজ পর্যায়। যে আকৃতির ক্রোমোজোম আমরা ভি পড়েছি, এল পড়েছি, আই আর জে বাকি আছে। আমি সবসময় বলি না যে আই এর মানে টির নিচে একটা দাগ দিলেই হয় আই, এবং এর জন্যই আই আকৃতিটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। মনে রেখেছিলাম। তাইলে আমি মেটাসেন্ট্রিক পেয়ে গেলাম, সাবমেটাসেন্ট্রিক পেয়ে গেলাম, টেলোসেন্ট্রিক পেয়ে গেলাম, বাকি থাকলো কি? অ্যাক্রোসেন্ট্রিক। তাই আমরা জি আকৃতিটাকে আমরা কি বলছি? অ্যাক্রোসেন্ট্রিক। নেক্সট, কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? প্রোফেজ ধাপে। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমের মাত্রই আমরা যেটা সলভ করলাম সেটা কি হবে? টেলোসেন্ট্রিক। নেক্সট, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতির জানি আমরা নিউক্লিওলাসের এই যে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সেটা আমার প্রোফেজেও ঘটে না, প্রোমেটাফেজেও ঘটে না, অ্যানাফেজেও ঘটে না, ঘটে আমার মেটাফেজে। তারপরে মাইটোসিস বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। দেখো প্রথমেই আমার অপশন বিটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল, কারণ বলা আছে আমার নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 1 এবং 3। তারপরে নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে? অনেকবার পড়ে এসেছি, সেটা হচ্ছে প্যাপিলোমা। অনেকে আমরা HIV দাগাই, মনে রাখবে এটা কিন্তু প্যাপিলোমা। তারপরে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবের ক্ষতস্থান পূরণ হয়, টিউমার, ক্যান্সার হতে পারে অপত্য কোষ, এটা কোনোটাই কারেক্ট না, হবে আমার
বৈচিত্র্য। কারণ মিওসিস কোষ বিভাজনে আমরা একটা জিনিস পড়েছিলাম না, ওই যে চকলেট ভ্যানিলা দুইটা আইসক্রিমের সংমিশ্রণ, যেটাকে আমরা কি বলি বলো তো? ক্রসিং ওভার। সেই ক্রসিং ওভারটা হয়, এর জন্য আমরা মূলত মিওসিস কোষ বিভাজনে কি দেখতে পাই? বৈচিত্র্য দেখতে পাই। নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? ব্যাকটেরিয়া। কোন ধাপে নিউক্লিয়ার আকার বড় হয়? সেটা হচ্ছে প্রোফেজে, যখন পানিটা বের হয়ে যায় নিউক্লিয়াসটা আকারে বড় হয়। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে? একদম মাঝখান মানে কি? এই অঞ্চলটা, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? মেটাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয়? এটা তো মনে হয় 100 থেকে 200 বার এখন অবধি সলভ করে ফেলছো, এটার কারেক্ট অ্যান্সার হবে মেটাফেজ। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে? এইটা একটু ট্রিকি একটা প্রশ্ন, যেটা একদম বইয়ের শেষের দিকে বলা যেতে পারে লেখা আছে। টেলোফেজ পর্যায়ে কি হয় বলো তো? আমরা যখন প্রোফেজ পড়েছিলাম আমরা দেখেছিলাম যে সুতার মতো অবস্থা থেকে তার আস্তে আস্তে দৈর্ঘ্যটা একটু কমতে থাকে এবং তারা ছোট হতে থাকে, রাইট? কিন্তু তার বিপরীত প্রক্রিয়াটা শুরু হয় আমাদের অ্যানাফেজ পর্যায় থেকে, তাই এটার কারেক্ট অ্যান্সার হবে অ্যানাফেজ। এই প্রশ্নটা কিন্তু একটু ইউনিক অ্যান্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। তাইলে আমরা কারেক্ট অ্যান্সার কি দিব? সেটার কারেক্ট অ্যান্সার হবে আমার অ্যানাফেজ, মনে রাখবো আমরা। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি? অবশ্যই অর্বুদ। মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? অবশ্যই নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, এর জন্য আমরা একটা তারতম্য দেখি। নেক্সট, নিচের কোনটিতে মিওসিস ঘটে? অবশ্যই পরাগধান, একটু আগে সলভ করছি প্রশ্নটা, যাকে একটু জাস্ট উল্টায় দিছি। এরপরে বলো তো মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ? অনেক বার করে পড়ে ফেলছি যে প্রথম ধাপে অর্ধেক হয়, এরপরের ধাপে তারা কি হয়ে যায়? সমান সমান হয়ে যায়। আর সমান সমান মানে কি? সমীকরণিক কোষ বিভাজন। আর সমীকরণিক কোষ বিভাজন আমরা কাকে বলি? সেটা আমরা মাইটোসিসকে বলি। নেক্সট, ইস্টে কোন ধরনের বিভাজন দেখি? সেটা হচ্ছে অ্যামাইটোসিস। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরতে থাকে? ভেরি সিম্পল, অ্যানাফেজ ধাপে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কোনটি ক্রোমোজোমের আকৃতি নয়? আমরা ভি পড়েছি, এল পড়েছি, জে পড়েছি, সি পড়িনি, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? সি। কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? দেখো, অস্বাভাবিক বৃদ্ধি তার মানে এটা কোনটাকে নির্দেশ করছে? অবশ্যই ক্যান্সার বা টিউমারকে নির্দেশ করছে, যেটা মূলত আমরা দেখতে পাই প্যাপিলোমার জন্য হয়। সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? অবশ্যই জাইগোট থেকে। অ্যাস্ট্রাল রে বিচ্ছুরিত হয় কোন ধাপে? সেটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপে, যেখান থেকে আমার স্পিন্ডল তন্তু শুরু হয়। কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল? আমরা পড়ে ফেলছি। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? একটা ধাপ আছে যেখানে আমাদের যখন ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার কারণে দুই দিকে চলে যেতে থাকে, তখন তাদের অবস্থাটাকে আমরা বলে থাকি আমাদের অ্যানাফেজ। বুঝেছি? নেক্সট, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কোনটি? অবশ্যই ক্যান্সার। এবার সাইটোকাইনেসিসের পূর্বে কোন ধাপটি ঘটে? এই প্রশ্নটা না একটু ট্রিকি, বাট এটার একটু হায়ার নলেজ লাগবে। আমাদের দুইটা প্রক্রিয়া হয়, একটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, একটাকে বলি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটা হওয়ার পর কোষের, আমরা কিন্তু এখানে আমরা মাইটোসিস নিয়ে চিন্তা করব না, আমাদের পুরা কোষের যে সাইকেলটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করব, যেটাকে আমরা খুব সংক্ষেপে বলে থাকি কোষ চক্র। কোষের একটা চক্র হতে থাকে, মানে একটার পর একটা ধাপ এইভাবে সার্কেল আকারে 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 হতে থাকবে। এখন এই ধাপে আমরা দেখতে পাই যে ক্যারিওকাইনেসিসের পর এবং সাইটোকাইনেসিসের পূর্বে কোষ চক্রে কিছুটা পরিমাণে বিরতি নেয়, আর বিরতি বা প্রস্তুতি যেটাই বলি না কেন সেটাকে আমরা বলি ইন্টারফেস পর্যায়। তাই সাইটোকাইনেসিসের পূর্বে যেমন ইন্টারফেস পর্যায় হয়, ঠিক একইভাবে সাইটোকাইনেসিসের পরেও ইন্টারফেস পর্যায় হয়ে থাকে।
তোমার নিউক্লিয়াস বিভাজন হলো, একটু সে বিরতি নিবে, ইন্টারফেস নিবে, এরপর সে সাইটোকাইনেসিস করবে। তারপর সাইটোকাইনেসিসের পর সে যখন আবার ক্যারিওকাইনেসিস করবে, তার মধ্যেও সে সামান্য পরিমাণে কি করবে, বিভাজন মানে বিরতি নিবে। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে ভাগ হয়, অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, মানে পুনরায় সে চলে আসে, সেটা আমরা দেখি টেলোফেজ পর্যায়ে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোথায়, জনন কোষ সৃষ্টি হয় মিওসিসে, বা যখন আমি বলবো সংখ্যা বৃদ্ধি পায় সেটা হচ্ছে আমাদের মাইটোসিস পর্যায়। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, আমি কিন্তু বৈচিত্র্য বলি না, আমি বলছি স্থিতিশীলতা মানে সেম থাকা, সেটা থাকে আমার মাইটোসিস প্রক্রিয়ায়। মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে। তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়। এখন আমরা শুরু করব আমাদের চ্যাপ্টার 4, যেটা হচ্ছে জীবনী শক্তি। প্রথম প্রশ্ন, শ্বসনের জন্য আমাদের উত্তম তাপমাত্রা কত, শোষণের উত্তম তাপমাত্রা কত, অনেকবার প্র্যাকটিস করছি, কত, 20 থেকে 45। নেক্সট, সবুজ উদ্ভিদের বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে, এখন অবধি আমরা 3টা গতিপথ শনাক্ত করতে পেরেছি। পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত, এখানে সবচেয়ে বড় যেই মান অর্থাৎ সেটা কি 0.3%। নেক্সট, মাইটোকন্ড্রিয়া স্বাভাত শোষণের কোন ধাপের সঙ্গে সম্পর্কযুক্ত, দেখো এটার আসলে অ্যাবসোলুট নলেজ, স্বাভাত শ্বসনের শুধুমাত্র প্রথম ধাপটা যেটা, সেই ধাপটাই হয়ে থাকে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস, গ্লুকোজ যে ভাঙে শুরুর দিকে, সেটাই শুধুমাত্র তোমার হয়ে থাকে সাইটোপ্লাজমে। এর পরবর্তীতে যতগুলা ধাপ আছে সেই সবগুলাই সম্পাদিত হয় আমাদের মাইটোকন্ড্রিয়াতে। জি, এটার রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, স্লাইডও পেয়ে যাবে। তো এটার কারেক্ট অ্যান্সার কি হচ্ছে, আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু দ্বিতীয় বলো, তৃতীয় বলো, চতুর্থ বলো, এই 3টা ধাপে কিন্তু মাইটোকন্ড্রিয়া হয়। কিন্তু পরীক্ষার হলে তোমাকে যখন দাগাতে বলবে, তোমার অ্যাবসোলুট অ্যান্সার হবে 3 এবং 4, কারণ টিচাররা সবসময় মনে করে যে ক্রেবস চক্রটাই আসলে মানে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা করা হয় যখন বইয়ে ওই এডিশনটা আসে নাই, যে আসলে আমাদের যেই নেক্সট যে স্টেপটা আছে সেটা আসলে মাইটোকন্ড্রিয়াতেই হয়। এটার কারেক্ট অ্যান্সার যদি এই ধাপে থাকে সেই ক্ষেত্রে তৃতীয় চতুর্থ দাগিয়ে দিও। নেক্সট, শ্বসনের হার কোথায় বেশি, শ্বসনের হারে আমাদের খুব সুন্দর করে শ্বসন আমরা যেখানে পড়ছি সেখানে কয়েকটা স্থানের নাম উল্লেখ করা আছে। এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা স্থান হচ্ছে অগ্রভাগ, এই অংশটাতেও অনেক বেশি শ্বসন হয়ে থাকে। শ্বসন হওয়া মানে কি, সেখানে আমার অক্সিজেন বেশি থাকবে, খাদ্য বেশি উৎপন্ন হবে, এবং অক্সিজেন এবং খাদ্য খুব দ্রুত তাদের মধ্যে বিক্রিয়া করে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। নেক্সট, কোন উদ্ভিদ সালোক সংশ্লেষণের হার বেশি, অবশ্যই জলজ উদ্ভিদ, কারণ জলজ উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। শ্বসনে কোন গ্যাসটি উৎপন্ন হয়, অবশ্যই আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। নেক্সট, কোনটি C3 উদ্ভিদ, আখ বলো, ভুট্টা বলো, মুথা ঘাস বলো, এই যে আখিও মণি ইলুকে 2 বার ভুয়া চিঠি দিল, মনে আছে তো, আখিও মণি ইলুকে 2 বার ভুয়া চিঠি দেয়। তো সেই ভুয়া চিঠির মধ্যে আমি কখনো পাটকে পাই নাই, তার মানে এই যে আমি যে লাইনটা বললাম আখিও ইলু মণিকে 2 বার ভুয়া চিঠি দেয়, সেটা ছিল C4 উদ্ভিদের জন্য। আমার প্রশ্নটা করা হয়েছে C3 উদ্ভিদ কি, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, পাট। নেক্সট, নিচের কোনটি ভুল, এটা আসলে আমাদের ভুল অ্যান্সার হচ্ছে গুয়ানোসিন ট্রাইওফসফেটিক অ্যাসিড, এটা বানানটা পুরাটা একটা ভুল। নেক্সট, C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি, সেটা 3 কার্বন বিশিষ্ট, সেটা কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লোরোফিল আলোক রশ্মি থেকে কি শোষণ করে বলো তো, এই যে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকা রঞ্জক পদার্থ ক্লোরোফিল, সে আসলে কোন জিনিসটা নেয়, সূর্যের আলোর খুব প্রিয় একটা জিনিস আমাদের সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে সূর্যের আলোর ফোটন। প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি, এটা বইতে একদম এক্স্যাক্ট লাইন দেওয়া আছে, 7.3 কিলো ক্যালোরি, খুব ভালো করে মনে রাখবা। কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিনের AD আর AP, তার মানে কারেক্ট অ্যান্সার ADP। নিচের কোনটি সালোক সংশ্লেষণের হার বেশি, এই প্রশ্নটা একটু ট্রিকি। দেখো এই প্রশ্নটাতে আমরা প্রথম যে 3টা উদ্ভিদের নাম পেয়েছি তারা কিন্তু C4,
আমরা সবসময় এরকম কম্প্যারিজন আসলে চিন্তা করি সবসময় C3 আর C4, কিন্তু আমরা যখন এই প্রশ্নটা দেখব এই ক্ষেত্রে কিন্তু আমাদের C3 C4 থেকে প্রশ্নটা আসেনি। প্রশ্নটা এসেছে আমাদের ওই যে জলজে কার্বন ডাইঅক্সাইড আর স্থলজে কার্বন ডাইঅক্সাইডের অংশ থেকে। এটার কারেক্ট অ্যান্সার হবে আসলে কচুরিপানা, কারণ কচুরিপানা পানিতে থাকে, সে একটা জলজ উদ্ভিদ, আর জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা থাকে কি বেশি বেশি, তাই তার সালোক সংশ্লেষণ হারও কি হবে বেশি বেশি। কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী পদার্থ বুঝতেই পারতেছো, C4 মানে আখ। শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই আমরা অক্সিজেন খুব দাহ্য পদার্থ, সে যে কাউকে গিয়ে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে, ঠিক যেমনটা এখানেও করে। শ্বসনের বাহ্যিক প্রভাবক কি? অবশ্যই অক্সিজেন পরিবেশে পাই। তারপরে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ হয়, অনুপস্থিতিতে মানে কি? এটা আসলে কাকে নির্দেশ করছে? অবশ্যই আমার অবাত শ্বসনকে। এখন আমার অবাত শোষণ আংশিক জারিত হয়, তার মানে আংশিক সেটা ভাঙে, একদম রাইট। কিন্তু 3 নম্বরে আবার দেখো বিপুল পরিমাণ শক্তি, যেটা কি অ্যাবসলিউটলি ভুল, কারণ অবাত শোষণে আমরা মাত্র কয় এটিপি পাই? 2 এটিপি পাই, যেটা খুবই কম। তাইলে এটার কারেক্ট অ্যান্সার আমার কি দাঁড়ায়? 1 এবং 2। 3 নাম্বার কিন্তু হবে না, অক্সিজেনের অনুপস্থিতিতে কখনোই আমরা পরিপূর্ণ পাই না। মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোথায়? যেখানে মূল খাবার বা খাদ্য প্রস্তুত হয় সেটা হচ্ছে আমাদের মেসোফিল টিস্যু। নেক্সট, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? আমরা জানি 1 অণু গ্লুকোজ থেকে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাহলে 2 অণু থেকে কত হবে? 2 × 2, তার মানে কত? 4। কারেক্ট অ্যান্সার কত হচ্ছে? 4। নেক্সট, শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রে 24টি এটিপি উৎপন্ন হয়, ভেরি গুড। গ্লাইকোলাইসিসে 8টি এটিপি উৎপন্ন হয়, ভেরি ভেরি গুড। অ্যাসিটাইল কোয়েতে 6টি এটিপি উৎপন্ন হয়, কারেক্ট অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 3টাই আমাদের কারেক্ট অ্যান্সার। তাই শক্তি চার্টটাও কি করতে হবে? বেশি বেশি করে ভালো ভালো করে পড়তে হবে। এখান থেকে অনেক এমসিকিউ আসে চতুর্থ চ্যাপ্টারের জন্য। সালোক সংশ্লেষণ কি? অবশ্যই এটা একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। তোমরা একটু মানে রিক্যাপ করতে থাকো, 5ম নাম্বার চ্যাপ্টারে যেসব এমসিকিউ আসছে আমি শিওর সবার মাথাগুলা ঘুরায় যাবে। একটু টাফ 5ম চ্যাপ্টারের এমসিকিউ গুলা। আচ্ছা দেখো, আমরা কি বলছি? একটা এটিপি তোকে তৈরি হয় 7.3, তাহলে 5টা থেকে কত তৈরি হবে? 5 × 7.3 গুণ করলে আমরা কত পাই? 36.5। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 36.5। এটা তো বুঝতে পারছো, 1 অণু থেকে হয় 7.3, তাইলে এখানে আমার এটিপির আগে কত সংখ্যা দেওয়া আছে? 5। তাহলে 5টা থেকে কত তৈরি হবে? 7.3 এর সাথে তুমি জাস্ট 5কে গুণ করবা। তারপরে অ্যাডিনোসিন থেকে ফসফেট ছিন্ন হওয়া বা আলাদা হওয়া, সেটাকে আমরা কি বলি? ডিফসফোরাইলেশন। তারপরে সালোক সংশ্লেষণ অন্ধকার পর্যায়ে শর্করা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে আমার এটিপি, NADPH। এখানে আসলে একটা অপশন চলে গেছে, ধরে রাখো এটা এক্স, কারণ এটা এমনিও লাগবে না। তো মেইন জিনিসটা কি হয়? আমাদের আলোক পর্যায়ে আমাদের কয়েকটা জৈব রাসায়নিক শক্তি তৈরি হয়, যেটা মূলত অন্ধকার পর্যায়ে যে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে তারা মূল খাবারটা তৈরি করে। তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায়ে কয়টি? 2টি, একটা আলোক একটা অন্ধকার। ফটোফসফোরাইলেশনটা কি? আসলে এডিপি থেকে এটিপিতে রূপান্তর, কারণ এডিপি মানে কি? 2টা ফসফেট, তার সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হয় সেটাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন। বুঝলাম? কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংগঠিত হয়? অবশ্যই মাইটোকন্ড্রিয়া। নেক্সট, সবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয় না? অবশ্যই আমার ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না, কারণ ল্যাকটিক অ্যাসিড আমার অবাততে তৈরি হয়, সবাততে হয় না। সবাত মানে যেখানে আমি অক্সিজেন ব্যবহার করি। তারপরে সবাত শোষণে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি উৎপন্ন হয়? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এবং একই সাথে পানি। নেক্সট, অবাত শোষণ কয়টি ধাপে সম্পন্ন হয়? 4টি ধাপে। অ্যাসিটাইল কোয়ে কোথায় সংগঠিত হয়? এটা একদম এই যে, এটা ভুল করবা না, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, একদম নিউ এডিশনাল বইতে লেখা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। যদি এই প্রশ্ন আসে অ্যাসিটাইল কোয়ে কোথায় সংগঠিত হয়, অবশ্যই আমরা দাগাবো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এই প্রশ্ন ভুল করা যাবে না, ভুলেও কেউ সাইটোপ্লাজম দাগাবা না। নেক্সট, ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট।
অবাত শোষণ সংগঠিত হয় কোথায়? অবাত শোষণ আর সবাত শোষণের একটা জায়গায় মিল, সেটা হচ্ছে প্রথম ধাপটা। আর আমরা জানি প্রথম ধাপটা কোথায় সংগঠিত হয়, সেটা তৈরি হয় সাইটোপ্লাজমে। তাই অবাত শোষণটাও কোথায় সম্পাদিত হয়? সাইটোপ্লাজমে। কারণ অবাত শোষণের ওই একটা ধাপই আছে, সেটা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এর বাইরে অবাত শোষণের আর কোনো প্রক্রিয়া হয় না। বুঝেছি? নেক্সট, অবাত শোষণের ফলে উৎপন্ন হয় কোনটি? সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটি? নয়, পানি। রুটি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অবাত শোষণ। ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়া কোনটি? সালোক সংশ্লেষণ। তারপরে বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, যে বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে আমাদের শ্বসন হারটা কমে যায়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ আমার শ্বসনে অক্সিজেন প্রয়োজন, কার্বন ডাই অক্সাইডের কোনো প্রয়োজনই নাই। নেক্সট, নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক অজৈব লবণ? সাইটোপ্লাজম সবাত শোষণের কোন ধাপে সম্পৃক্ত হয়? প্রথম এবং দ্বিতীয়। ওই যে পূর্বের বইয়ের অনুযায়ী এমসিকিউ গুলা। কোন অঙ্গাণু ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়া, মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে বলতো? যখন আমার কার্বন ডাই অক্সাইডের মাত্রা খুব বেশি যখন বেড়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা অনেকে আমরা পারি না, যে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব কখন বাড়ে? যখন আমরা দেখি কার্বন ডাই অক্সাইড অনেক অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সবাত শোষণে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু এটিপি তৈরি করে? 38 এটিপি। এটা তো মাত্রই সলভ করলাম আমরা। জন্য উপযুক্ত তাপমাত্রা কত? 22 থেকে 35। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটা আমরা সলভ করে ফেলছি। তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়। এখন আমরা শুরু করব ডেডলি স্ট্রংগেস্ট চ্যাপ্টার 5, যেটা হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক। সবাই একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। হ্যালো, রিল্যাক্স লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এবার চলো শুরু করি। আচ্ছা, ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি? অপশন এ ক্যালসিয়াম ফেরাস, অপশন বি ম্যাগনেসিয়াম নাইট্রোজেন। বুঝে গেছি কারেক্ট অ্যান্সার। কি হবে কারেক্ট অ্যান্সার? অপশন বি। নেক্সট, আমাশয় রোগের জীবাণু কোনটি? সেটা কি শিগেলা, স্ট্রেপ্টোকক্কাস, পিনিউমোকক্কাস, মাইকোব্যাকটেরিয়াম। কোন কারণে আমাশয় হয় বলো তো? শিগেলার কারণে। শিগেলা একটা অণুজীব, যেটা যদি আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে, পানির মাধ্যমে চলে যায়, তাহলে আমাদের এই যে ডিসেন্ট্রি হয়ে থাকে। নেক্সট, আমিষের শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? দেখবা শর্করা, আমিষ, স্নেহ সবারই একটা রেশিও দেওয়া আছে। আমরা আমিষের 16 ভাগ নাইট্রোজেন পেয়ে থাকি। তারপরে ক্লোরোপ্লাস্ট গঠন এবং সংরক্ষণের জন্য এই যে এবার থেকে শুরু হবে মেইন গেম। এই চ্যাপ্টারের শুরুতে তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কোন কোন উপকরণ উদ্ভিদের কি কি কাজ করে, কোনটার অভাবে কি রোগ হয়, এই চ্যাপ্টারের এই পার্টটা এমসিকিউর জন্য 10 স্টার ইম্পর্টেন্ট পার্ট। তুমি যে বোর্ডেরই হয়ে থাকো না কেন বা যে বিভাগ থেকে প্রশ্ন পরীক্ষা দাও না কেন, তুমি এখান থেকে প্রশ্ন পাবা। তাই এই পার্টটা খুব ভালো করে আমরা পড়বো। এটা কি হবে বলো তো? ক্লোরোপ্লাস্ট গঠন এবং সংরক্ষণের জন্য আমার কোনটা দায়ী? অবশ্যই আমার ম্যাঙ্গানিজ। মনে রাখবা ভালো করে, ক্লোরোপ্লাস্টের রক্ষণাবেক্ষণের কাজকে করে ম্যাঙ্গানিজ। নেক্সট, উদ্ভিদের যখন আমি মূলটা বর্ধন করতে যাই, সেই ক্ষেত্রে আমার কে হেল্প করে? সেটা ফসফরাস হেল্প করে থাকে, মূলটা যেন বৃদ্ধি পায়। নেক্সট, কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়? এটা তো মনে থাকার কথা। ডাইব্যাক রোগ কি ক্যালসিয়ামের অভাবে হয়, সালফারের অভাবে হয়, ম্যাগনেসিয়াম নাকি পটাশিয়াম? অবশ্যই কি হবে? সালফারের অভাবে ডাইব্যাক রোগটা হয়। নেক্সট, ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হয়? যকৃতে, দেহকোষে, রেনাল ধমনীতে না বৃক্কে? এটা হচ্ছে আমাদের যকৃৎ যে আছে সবচেয়ে বেশি একটু বড় করে যে অংশটা, সেটাকে আমরা বলে থাকি যকৃৎ। সেখানেই মূলত আমাদের এই ইউরিক অ্যাসিডটা বেশি বেশি তৈরি হয়। নেক্সট, গ্লুকানন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে? সেটা কি অগ্নাশয়, গ্যাস্ট্রিক, আন্ত্রিক নাকি যকৃৎ? অবশ্যই আমাদের অগ্নাশয় থেকে গ্লুকানন, ইনসুলিন এগুলা তৈরি হয়। বুঝেছি? পাতায় লাল দাগ দেখা যায় কোন পুষ্টি উপাদানের অভাবে? লাল আর বেগুনি দুইটাই আমরা একটার অভাবে দেখি, সেটা হচ্ছে সালফার। এই সালফার বাবাজি বহুত খারাপ। সে পাতার মধ্যে বিভিন্ন ধরনের আঁকাউকি করে, একবার সে বেগুনি রং দেয়, কখনো কখনো সে লাল রং দেয়। তো এইভাবে করে আমরা জিনিসগুলো মনে রাখবো। ম্যাক্রো উপাদান কয়টি? 10টি। পড়ে ফেলছি MJK ক্যাফে, নাইস ফর চাপস। তারপরে নিচের কোনটি মাইক্রো উপাদান? অবশ্যই এটা হবে আমাদের জিঙ্ক। বুঝলাম না, একটা সেকেন্ড।
তারপর কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং, এই পয়েন্টটা তোমরা অনেকেই মিস করো। প্রোটিন ট্রাফিকিং এর জন্য এখানের একটা বিশেষ উপাদান অনেক অনেক হেল্প করে, যে কোন উপাদানটা যাবে, এটা কিন্তু অনেকটা ট্রাফিক পুলিশম্যানের মতো কাজ করে। ট্রাফিকটা কি করে, কোন রাস্তার গাড়ি কোন দিকে যাবে, তো এই জিনিসটা নিয়ন্ত্রণের কাজ করে থাকে আমাদের ক্যালসিয়াম। তো এটা খুব ভালো করে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয় কোনটির কারণে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। বেগুনি রং ফসফরাস। কমলার রস থেকে নিচের কোনটি পাওয়া যায়? যখন কমলার রস, এটা এক্স্যাক্টলি বইতে লেখা নাই, কিন্তু বইয়ের একটা পয়েন্টে লেখা আছে ফলের রস, আর ফলের রস পাই আমরা এক শর্করা, আমাদের যেটা হচ্ছে গ্লুকোজ থেকে পাই। দুধের শর্করাকে আমরা কি বলি, এটা তো বললে তোমাদের জন্য অপমান হবে, সেটা হচ্ছে ল্যাকটোজ। শর্করার মৌলিক উপাদান হাইড্রোজেন, অক্সিজেন আর কোনটি থাকে? আমরা যদি শর্করার একটা নর্মালি দিছি C6H12O6, যেটা আমরা চতুর্থ অধ্যায় শিখছি, হাইড্রোজেন, অক্সিজেন, বাকি থাকলো কে কার্বন। কারেক্ট অ্যান্সার কি হবে? কার্বন। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? অবশ্যই বি, দুইটা মাত্র ভিটামিন যেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হতে পারে। কোন খাদ্য চর্বিতে দ্রবণীয় সব ভিটামিন পাওয়া যায়? তোমরা যদি চার্টটা দেখো, একটা সুন্দর মতো ব্যক্তি ঠিক রাউন্ড রাউন্ড হয়, যার বাইরের অংশটা সাদা, ভেতরের অংশটা হলুদ, অলরেডি ধরে ফেলেছো ঠিক, সেটা হচ্ছে ডিম, যেটা আমরা মূলত চর্বিতে দ্রবণীয় সকল ভিটামিনের মধ্যে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ওকে। খাদ্য পিরামিডের উপর থেকে দ্বিতীয় স্তরে কোন খাদ্য রয়েছে? আমরা উপর থেকে যদি দেখি, একদম টপ থেকে, সেখানে আমাদের ডিম, মাছ, মাংস থাকে। আর নিচের স্তরে কে থাকে? যেখানে সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি পুষ্টি পায়, সেটা হচ্ছে শর্করা থাকে। তারপরে কোন গ্রন্থিতে গলগণ্ঠ রোগ হয়? আমাদের গলার ঠিক এখানে একটা গ্রন্থি আছে, যেটা আয়োডিনের অভাবে মূলত এই রোগটা হয়। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের থাইরয়েড। রিকেটস রোগ কোন কারণে হয়? রিকেটস রোগ হচ্ছে কিছু কিছু শিশুর হাত পা বেঁকে যায়, চলতে পারে না, মাথা বড় হয়ে যায়, পেট ফুলে যায়। এই রোগটা আমরা দেখি ভিটামিন ডি এর অভাবে। খাসির মাংস থেকে 50 গ্রাম চর্বি হতে কত কিলো ক্যালোরি? প্রথমে আসি, খাসির মাংস কি? স্নেহতে কয় কিলো ক্যালোরি পাই? 9 কিলো ক্যালোরি। আমাকে বলছে 50 গ্রাম, তাহলে 50-এর সাথে 9-কে গুণ করো, 0, 5, 9, 45। তাহলে বুঝছো তো জিনিসটা? ওই যে শর্করা থেকে কত কিলো ক্যালোরি, আমিষ থেকে কত কিলো ক্যালোরি, স্নেহ থেকে কত কিলো ক্যালোরি, একটা সুন্দর করে ছোট্ট করে একটা কিউট চার্ট দেওয়া আছে না, সেই চার্টটা দেখেন, লেখা আছে স্নেহ থেকে 9 কিলো ক্যালোরি পান। আপনার এখানে দেওয়া আছে 50, তাহলে 50-এর সাথে 9-কে গুণ করবেন। একটা থেকে যদি 9 পাই, তাহলে 50টা থেকে কয়টা পাবো? 50-এর সাথে 9 গুণ করব, কত হবে? 450। বুঝেছি, চলো। 15 কিলো ক্যালোরি কত জুল? আমরা এইটা সিম্পলি মনে রাখবো 4180। তো এই 4180-র সাথে 15-কে গুণ করো। আমি দ্বারা একটু গুণ করি ক্যালকুলেটর নিয়ে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কত দাঁড়াচ্ছে? যখন আমি জুলে হিসাব করব, একদম ডিরেক্ট কিলো ক্যালোরি থেকে আমি জুলে কনভার্ট করতেছি, সেই ক্ষেত্রে আমরা 4180 দিয়ে গুণ করি, মানে 1 কিলো ক্যালোরি সমান 4180 জুল। আমরা যদি কিলো জুল বলি, সেই ক্ষেত্রে 4.2 কিলো ক্যালোরি সামথিং ওই জিনিসটা হয়। কিন্তু যখন আমি বলতেছি কত জুল, একদম ছোট্ট করে নিয়ে আসতেছি, সেই ক্ষেত্রে আমরা 4180 দিয়ে গুণ দিব। তাহলে আমার এখানে যদি বলা হয় 15, গুণ করলে আমি কত পাচ্ছি? 62,700। তারপরে রাহেলের উচ্চতা 156 সেন্টিমিটার, দৈহিক ওজন 58 কেজি, তার বিএমআই কত? তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? দেখো, আমরা যে সূত্রটা জানি সেটা কি, বিএমআই এর উপরে হয় ওজন আর নিচে কি হয়? উচ্চতা না? উচ্চতার আবার হোল স্কয়ার। এবং আমরা ওজনটাকে সবসময় হিসাব করি কেজিতে, আর উচ্চতাকে আমরা হিসাব করি মিটারে। আমার এখানে দেওয়া আছে 156 সেন্টিমিটার। তাহলে আমার প্রথম কাজটা কি হবে? এই 156-কে আমার মিটারে নিয়ে যাওয়া, তারপর সেটার স্কোয়ার করবো, আর ওজন তো 58-58-র মতোই থাকবে। তো তোমরা একটু আমাকে বলো তো এটার উত্তর কত আসে? আমি একটু করি সাথে সাথে, দেখি। 156 ভাগ 100, 1.56, 1.56-কে স্কোয়ার করলে 2.4336।
এখানে হয় 2.4336। যখন আমি এটাকে, আচ্ছা আগের ভ্যালুটাও বলি তোমাদেরকে, এটা হচ্ছে 1.56। এটাকে তুমি স্কোয়ার করো, কত পেলাম? 2.4336। যখন আমি এই দুইটাকে ভাগ করলাম আমি পাচ্ছি 23.83। ঠিক আছে, তাইলে এটার আমার উত্তর কত দাঁড়াচ্ছে? এটার উত্তর দাঁড়াচ্ছে আমার অপশন বি। মানুষের কয়টি পেশন দাঁত থাকে? এই সাইডের পেশন দাঁত কয়টা থাকে? টোটাল আমাদের 8টা থাকে। বৃহদান্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত? সেটা হচ্ছে আমাদের সিকাম অংশের সাথে যুক্ত থাকে। নেক্সট, কোনটি মানবদেহের সবচেয়ে সবচেয়ে বড় গ্রন্থি, যেটাকে আমরা রসায়নগার বলি, সেটা হচ্ছে যকৃৎ। নেক্সট, কোন উপাদানটি শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে? না লাইপেস, না ট্রিপসিন, না পেপসিন, সেটা হচ্ছে অ্যামাইলেস, যেটা শর্করা পরিপাকে হেল্প করে। নেক্সট, নিচের কোনটি রেচন পদার্থ যেটা শরীর থেকে বের করলে অনেক ভালো লাগে, আরাম লাগে? সেটা হচ্ছে অ্যামোনিয়া। মানবদেহের মিশ্র গ্রন্থি নিঃসরণ করে কোনটি? অ্যামাইলেস। বৃহদন্ত্রের অংশ কোনটি? জেজুনামস। অবশ্যই এটা কি হবে? সিকাম, কারণ এই তিনটা কি ক্ষুদ্রান্ত্রের অংশ। পাকস্থলীর বৈশিষ্ট্য কি? পাকস্থলী যদি আমরা একটু দেখি, পাকস্থলীর এই প্রাচীরটা একটু পুরো হয়, একটু পেশিবহুল হয়, যেন সেটা মুভমেন্ট করতে পারে। আচ্ছা, এরপরে আসি কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দায়ী নিচের কোনটি? যেটা কয়েকদিন আগে কোরবানির ঈদ গিয়েছে, সবার প্রিয় আমরা খাবার খেয়েছি এবং এরপরই আমরা কোষ্ঠকাঠিন্যতে অনেকে ভুগেছি, সেটা হচ্ছে খাসির মাংস। হেলিকোব্যাক্টার পাইলোরি কোন রোগ সৃষ্টি করে? পেপটিক আলসার। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে লিখাতে ভুল। যখন তুমি লিখবা অবশ্যই নিচে কি করবা? আন্ডারলাইন করবা। কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে? সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার। প্রশ্নটাকে জাস্ট একটু কি করলাম? টুইস্ট অ্যান্ড টার্ন করলাম। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, কনফিউজড হওয়া যাবে না। বেরিয়াম এক্স-রে এর মাধ্যমে কোন রোগ নির্ধারণ করে? অবশ্যই আমাদের আলসার নির্ধারণ করা হয়। নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট? ক্লোরিন। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টি ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন? 10টি প্রয়োজন। আরএনএ, ডিএনএ, এটিপির গাঠনিক উপাদান কয়টি? ফসফরাস। কারণ আমরা দেখেছি না ডিএনএর মধ্যে আমরা কি দেখেছিলাম? রাইবোজ শর্করা ছাড়া অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস। তো ফসফেটকে আমরা কিভাবে লিখি? ফসফেটকে আমরা পি দিয়ে লিখি না? তার মানে এই তিনটার মধ্যে আমি কাকে পাবো? অবশ্যই ফসফেটকে পাবো। সমিষ্ট আগ পেতে জমিতে প্রয়োগ করতে হয়, এটা না এক্স্যাক্টলি আমাদের বইতে দেয়া নাই, এটা একটু ঘুরিয়ে একটা প্রশ্ন বানানো। মানে ফলের মিষ্টতা বা চিনির পরিমাণ বৃদ্ধি করতে আমরা কি ব্যবহার করি, সেখান থেকে এই প্রশ্নটা চলে আসছে যে কোনো একটা ফল সুমিষ্ট করতে আমরা কি ব্যবহার করছি? বোরন ব্যবহার করছি। নেক্সট, অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটি আবশ্যক? অবশ্যই মোলিবডেনাম, অনেক অনেক ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি, কোনটি উদ্ভিজ্জ আমিষের উৎস? সেটা হচ্ছে ডাল। তার পরবর্তীতে কোন খাদ্যটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে? আমরা জানি যখন আমরা বলবো যে বৃদ্ধি সাধন হচ্ছে, তার মানে তার ক্ষয়গুলোও পূরণ হচ্ছে, এবং এটা কিসের কারণে হয়ে থাকে? আমিষ জাতীয় খাবারের কারণে হয়। এখন দেখো তো আমার অপশনে দেওয়া আছে গম, শুটকি মাছ, ফলের রস, চর্বি। এর মধ্যে কারেক্ট অ্যান্সার কি দাঁড়াচ্ছে? কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের অপশন বি। নেক্সট, নিচের কোন খাবার থেকে আমরা নাইট্রোজেন পাই? অবশ্যই সেটা হবে মসুর ডাল। তারপরে আমাদের কোনটি দেহে বেশি তাপশক্তি উৎপন্ন করে? বেশি বেশি তাপশক্তি কোনটা উৎপন্ন করে বলো তো? সেটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার পানি পান করা প্রয়োজন? সেটা হচ্ছে 2 লিটার, কিন্তু আমরা কেউ সেই পানিটা পান করি না। এরপর আমরা ডিহাইড্রেশনে ভুগি, মাথা ঘুরায়। আপু এই যে অনেকেই বলতেছে আপু ছুটি দেন, তার মানে তোমরা ডিহাইড্রেশন আছে, যা একটু পানি খেয়ে আসো। যারা ছুটি বলতেছো পানি খেয়ে আসো। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন? 50 থেকে 65 ভাগ, একদম বইতে দেয়া আছে। নেক্সট, আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে থাকে কে? ডালডা। কোন প্রোটিনের অভাব, ভিটামিনের অভাবে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা যায়। এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন এ দাগাবো, কিন্তু কারেক্ট অ্যান্সার হবে দুঃখের সাথে জানানো যাচ্ছে অপশন বি, ভিটামিন B12। এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়। এখন আমরা শুরু করব আমাদের ফেভারিট জিনিস, সেটা হচ্ছে রক্ত। আর ইউ গাইস রেডি? আজকে আমি এই চ্যাপ্টার শেষ না করে ছুটি দিব না।
আমি আজকে এই চ্যাপ্টার শেষ করব, তারপর ছুটি দিব, এর আগে কাউকে ছুটি দিব না। অনেক কথা বলছি, 10 সেকেন্ড তোমাদের জন্য আমি অপচয় করছি যারা ছুটি ছুটি বলছো, ভেরি ব্যাড বিহেভিয়ার। আসো শুরু করি। মানব দেহের রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? হৃৎপিণ্ড, কৈশিক নালী, লসিকা। বুঝলাম না, লসিকা কেন আসবে? কি বোকার মতো প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। নেক্সট, ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? আমরা স্মার্ট স্টুডেন্ট, পড়তে পড়তে মানে আমরা জানি, আমরা সুপার ডুপার, অনেকে আবার ফ্লপার হয়ে যায়, বাট স্টিল সেটা হচ্ছে 3 প্রকার। তারপরে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে? রক্ত সংবহন তন্ত্র, ফ্লোচার্টটা ভালো করে পড়বা। কোথা থেকে কোথায় যাচ্ছে? অক্সিজেনের ফ্লোটা কি, কার্বন ডাইঅক্সাইডের ফ্লোটা কি? সেটা হচ্ছে বাম অলিন্দ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কেন বলো তো? কাঠ খুব পানি প্রেমী একজন ব্যক্তি, এবং সে কি করে জানো? পানিকে তার ভেতরে নিয়ে এরকম ফুলে ওঠে। তো এই যে সে পানিকে নিয়ে ভেতরে ফুলে ওঠে, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ইমবাইবিশন। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? সেটা হচ্ছে 90% পানি। প্রচ্ছেদনকে প্রয়োজনীয় ক্ষতি নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? এটাও তো পড়তে পড়তে ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে, কার্টিস। নেক্সট, এ গ্রুপ শুধুমাত্র নিচের কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? সেটা হচ্ছে একে তো সে অবশ্যই দিতে পারবে, এছাড়াও সর্বজনীন যে মানে গ্রহণ করতে পারবে, সরি প্রশ্নটা, এবং ওকে আমরা কি বলি? সর্বজনীন দাতা, তাই এ এবং ও। নেক্সট, হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে যে ব্যথা হয় সেটাকে একটা সুন্দর নামে আমরা ডাকি, যদিও বিষয়টা সুন্দর না, সেটা হচ্ছে অ্যানজিনা। নেক্সট, টিউনিকা মিডিয়া কি দ্বারা গঠিত? খুব সুন্দর করে লেখা আছে, অনৈচ্ছিক পেশি দ্বারা। প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক কোনটি? এটার মধ্যে শুধুমাত্র আমার তাপমাত্রার আলোকে আমি প্রকৃতির মধ্যে পাই, এর মধ্যে যে পত্ররন্ধ্র, পাতার সংখ্যা, এগুলা উদ্ভিদের ভেতরের জিনিস। ঠিক আছে, ফ্লুইড অফ লাইফ বলা হয় নিচের কোনটিকে? আমাদের জীবন, 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 সেটাকে পানির অপর নাম জীবন। নেক্সট, কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কি? ওই যে ইমবাইবিশন, জাস্ট একটু উল্টিয়ে দেওয়া। নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ? হাইড্রোফিলিক পদার্থ নয়, সরি, মানে যে পানি পছন্দ করে না, হাইড্রোফোবিক, সেকে অবশ্যই কিউটিন। নেক্সট, মধুতে আঙ্গুর ডুবিয়ে রাখলে কি হবে বলো তো? বহি অভিস্রবণী ঘটবে, বাহিরেই জিনিসটা ঘটবে, রাইট? আম গাছ খনিজ লবণ শোষিত হয় কিভাবে? অবশ্যই অভিস্রবণ প্রক্রিয়ায়। আমার এই কাজটা করতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় এবং অবশ্যই আয়ন হিসেবে সে গ্রহণ করে, তাই কারেক্ট অ্যান্সার হবে 1, 2, 3, 3টাই। ঠিক আছে, এরপর উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? অবশ্যই আমাদের অভিস্রবণ প্রচ্ছেদন। এই প্রশ্নটা পরীক্ষাতে অনেক বার আসে, মাথায় রেখো যে পানি পরিশোষণে কোন 2টা প্রক্রিয়া? একটা হচ্ছে অভিস্রবণ, আরেকটা কি? প্রচ্ছেদন। তারপরে কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়? সেটা হচ্ছে আমাদের অভিস্রবণ প্রক্রিয়া। এরপরে আসি, পাতায় খাদ্য জমা করে রাখে কোন উদ্ভিদ? একদম সিম্পল, সেটা হচ্ছে ঘৃতকুমারী। রক্তের কাজ কি? অবশ্যই আমার বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, তাপের সমতা রক্ষা করা, খাদ্যসার পরিবহন করা। কারেক্ট অ্যান্সার হবে 1, 2, 3, 3টাই। তারপরে মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হাজার শ্বেত রক্তকণিকা থাকে? 4 থেকে 10,000। একদম স্ট্রেইট কাট প্রশ্ন এগুলা। মাথা ব্যথা করতেছে আমার, কি করতেছে না? আমার একটুও করতেছে না। আমি এখন ক্লাসটা শেষ করব, তারপর ছুটি দিব। এই চ্যাপ্টারটা আমি শেষই করবো আজকে। নেক্সট, মোনোসাইট নামক শ্বেতকণিকা কোন প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে? একটাই প্রক্রিয়া আমরা শিখে আসছি, সেটা ফেগোসাইটোসিস। আবার প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে দেই যে জীবাণু ভক্ষণ করে কোনটি, সেটা বা নিউট্রোফিল, ফেগোসাইটোসিস প্রক্রিয়াতেই কিন্তু। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণীবিভাগ করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট, মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরের মাঝের স্তরটির নাম কি? ভেরি সিম্পল, মিডলে এম দিয়ে শুরু, মায়োকার্ডিয়াম। কোনটির ভেতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে? ফুসফুসীয় শিরা। একদম ডিফারেন্ট একটা শিরার মধ্য দিয়ে যাচ্ছে অক্সিজেন মানে যুক্ত রক্ত, ডিফারেন্ট কেস। টিউনিকা ইন্টারনা কি দিয়ে তৈরি? সরল আবরণী কলা। মানুষের সুস্থ হৃদস্পন্দনের মান কত? প্রতি মিনিটে 60 থেকে 100 বার।
একজন মানুষের রক্তে কত মিলিমোল বা লিটার এসটিএল থাকা ভালো? 1.58। অধিমাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে? দেখি এইটার উত্তর যদি তোমরা দিতে পারো, এত সহজ একটা প্রশ্ন, তাহলে আজকে ছুটিটা দ্রুত দিয়ে দিব। দেখি এটার উত্তর কারা কারা ফাস্ট দিতে পারে। অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে? এখনো কেউ উত্তর দেয়নি, তাহলে আরো কয়েকটা পড়াই। কারেক্ট অ্যান্সার হবে চিংড়ি। লিউকেমিয়া রোগে কোনটি হয়? লোহিত রক্তকণিকা বেড়ে যায়? না, লোহিত রক্তকণিকা কমে যায়। শ্বেত রক্তকণিকা কমে যায়? না, শ্বেত রক্তকণিকা বেড়ে যায়। অস্থিমজ্জা কি হয়? আসলে ক্যান্সার আক্রান্ত হয়। বাতজ্বরের লক্ষণ হচ্ছে অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, কিন্তু হৃৎপিণ্ডের রক্ত জমাট কিন্তু ছিল না। তাই কারেক্ট অ্যান্সার কি হবে? 2 এবং 3। সুগন্ধের ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কি? এটা অবশ্যই একটা ভৌত প্রক্রিয়া। নেক্সট, কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে কিসের কারণে? প্রস্বেদনের টানে, মূলজ চাপে, অভিস্রবণ প্রক্রিয়া। কারেক্ট অ্যান্সার অবশ্যই 3টা। এখন কিন্তু আমি কি বলছি, কোষরস কিভাবে পাতায় পৌঁছায়? অভিস্রবণও লাগে, প্রস্বেদনও লাগে, শ্বসন চাপও লাগে। নেক্সট, মূলরম দিয়ে শোষিত পানি কোন কোষের মাধ্যমে পাতায় পৌঁছে? সেই কাজটা করে থাকে ভেসেল। তারপরে মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোনটি? যেটা আমরা 4র্থ অধ্যায়ে পড়ে ফেলছি, মেসোফিল টিস্যু। কোষরস আরোহণ কিসের মাধ্যমে ঘটে? ভেসেলের মাধ্যমে। ক্যালোস প্রভাবিত করে কোনটিতে বলো তো? ক্যালোস হচ্ছে এক প্রকার শীতকালে জমা হয়ে থাকা একটি পদার্থ, যেটার কারণে খাদ্য চলাচলটা সুন্দরভাবে হয় না। সেটা হচ্ছে আমাদের খাদ্য চলাচলটাকে তার মানে কি করতেছে? প্রভাবিত করতেছে। তাহলে শীতকালে ফ্লোয়েম গুচ্ছে খাদ্য বিঘ্ন হওয়ার কারণ কি? সিভ প্লেটে ক্যালোস জমা হওয়া, সঙ্গী কোষে ক্যালাস জমা হওয়া, সিভ কোষে রন্ধ্র ছোট হয়ে যাওয়া। কারেক্ট অ্যান্সার 3টাই। আচ্ছা, সঙ্গী কোষের এই পয়েন্টটা নিয়ে যদি একটু ডিবেট আছে। উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? সেটা হচ্ছে সিভ নল। প্রস্বেদনে অভ্যন্তরীণ প্রভাবকটা কি? তাপমাত্রা। শুরুতে আমি দেখে ফেলছি বাদ, তাই কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। কোনটির মাধ্যমে উদ্ভিদের সর্বাধিক প্রস্বেদন হয়? সেটা হচ্ছে পত্ররন্ধ্র। প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কি? বাহিরে থাকে আপেক্ষিক আর্দ্রতা। শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ বলো তো? আসলে রক্ত কোষ। শরীফের ব্লাড গ্রুপ এবি পজিটিভ, মিথুনের এবি নেগেটিভ, রায়হানের ও নেগেটিভ। এখন মিথুন, সে কি শরীফকে ব্লাড দিতে পারবে? অবশ্যই পারবে। এই এমসিকিউটা ভালো করে একটু বুঝো, ছুটি করো না। দেখো, আমি জানি আরেকটা ক্লাস আছে, আমাকে একটু সময় দাও, এই চ্যাপ্টারটা অন্তত শেষ করি। দেখো, যখন নেগেটিভ ব্লাড গ্রুপ, তার মানে কি তার মধ্যে সেই অ্যান্টিজেনটা নেই, সে কিন্তু চাইলেই পজিটিভ গ্রুপের মানুষকে ব্লাডটা দিতে পারবে, কিন্তু সে কিন্তু পজিটিভ গ্রুপের ব্লাড তার ভেতরে নিতে পারবে না। এবং তাহলে কারেক্ট অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে? যে মিথুন শরীফকে ব্লাড দিতে পারবে, কারণ মিথুনের এবি নেগেটিভ, শরীফের এবি পজিটিভ, কিন্তু শরীফের থেকে ব্লাড নিতে সে পারবে না, কারণ তার মধ্যে সেই অ্যান্টিজেনটা নেই। ঠিক আছে? আর রায়হানের ব্লাড নিতে পারবে ও নেগেটিভ। তাই বুঝতে পারছি? রেসার্চ ফ্যাক্টর কি? বলে ফেলছি অ্যান্টিজেন। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণ কোন গ্রুপ নিরাপদ? 1 হচ্ছে আমার ও, আর হচ্ছে RH নেগেটিভ। নেক্সট, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে কে? ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, নিম্ন মহাশিরা। কারেক্ট অ্যান্সার হবে 1 এবং 3। নেক্সট, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোনটি অতিক্রম করে? সেটা হচ্ছে বাইকাসপিড ভালভ, কারণ আমাদের বাম দিকের অংশে থাকে বাইকাসপিড, ডান দিকে থাকে ট্রাইকাসপিড। তো এই ছিল আমাদের 6ষ্ঠ অধ্যায়। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 7ম অধ্যায় দিয়ে শুরু করব। আজকে চাইলে আমরা 7ম অধ্যায়টা শেষ করতে পারতাম, যদি তোমাদের সেই ইচ্ছা শক্তি থাকতো। যেহেতু তোমাদের সেই ইচ্ছা শক্তি নাই, তোমরা চাওনি, তাই হচ্ছে একটা সেকেন্ড। স্লাইডও তোমাদের মতো মনে হয় হ্যাং করে ফেলছে। আচ্ছা, যেহেতু তোমরা চাওনি, তাই ইনশাল্লাহ
আগামী ক্লাসটাতে আমরা 7 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব। সবাই অন টাইম জয়েন করবা, একদম 6:25 সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবা। বুঝতেই তো পারতেছো অনেকগুলো এমসিকিউ কিন্তু আমরা আজকে অলরেডি সলভ করে ফেলছি। তো নেক্সট ক্লাসেও কিন্তু আমরা এভাবেই এমসিকিউগুলো সলভ করব। তো একটু ফাস্ট আমরা ক্লাসটাতে জয়েন করবো যেন ফাস্ট আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। ভালো থাকো, আল্লাহ হাফেজ।